হ্যালো 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 গুড ইভিনিং বা বলা ভালো গুড মিডনাইট। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা পেরিয়ে গেছে, শহরের সব কোলাহল যখন একদম শান্ত, ঠিক তখনই আমি আর যে পায়েল এসে গেছি ভূত এফএমের স্টুডিও থেকে। আজকের রাতটা একটু অন্যরকম। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন কেউ ওপাশ থেকে নক করছে। ঠিক এরকমই একটা রাতে কিছু মানুষ এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয় যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করা হয়েছে সেটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটা একটা প্রেমের গল্প, একটা হারিয়ে ফেলার গল্প, আর সবশেষে একটা হাড় হিম করা ফিরে আসার গল্প। ঘটনাটা পাঠিয়েছেন ঢাকার উত্তরা থেকে অয়ন। অয়নের মেলে লেখা প্রতিটি শব্দ পড়ার সময় আমার নিজেরই হাত কাঁপছিল। আপনারা যারা একা আছেন প্লিজ ঘরের দরজাটা ভালো করে লক করে নিন, আর যারা দুর্বল হার্টের তারা এক্ষুনি রেডিওটা বন্ধ করে দিন, কারণ ইয়ামিনীর গল্প একবার শুরু হলে আপনি আর পালাতে পারবেন না। অয়ন লিখছেন, ঘটনাটা শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে। তারিখটা ছিল 13ই অগস্ট। অয়ন এবং ইয়ামিনীর সম্পর্ক ছিল 5 বছরের। কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি, ওরা ছিল একে অপরের ছায়া। ইয়ামিনী মেয়েটা ছিল খুব চনমনে, খুব প্রাণবন্ত। ওর বিশেষ একটা শখ ছিল, সেটা হলো বৃষ্টি। আকাশ কালো করে মেঘ জমলেই ইয়ামিনী অয়নকে ফোন করত। পায়েলাপু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইয়ামিনী বৃষ্টির বন্ধ পেত। ও বলতো, অয়ন দেখিস আজ বৃষ্টি হবে, চল না লং ড্রাইভে যাই। আমি বারণ করতাম, কিন্তু ওর ওই আবদারের কাছে আমি সব সময় হেরে যেতাম। কে জানতো ওই বৃষ্টি আমাদের জীবনটা তছনছ করে দেবে। সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। আমি বাইক চালাচ্ছিলাম, পেছনে ইয়ামিনী। ও আমাকে জড়িয়ে ধরে গুনগুন করে গান গাইছিল। রাস্তাটা ছিল পিচ্ছিল। হঠাৎ একটা মোড় ঘুরতেই উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া ট্রাক। অয়ন ছিটকে পড়েছিল রাস্তার একপাশে। হেলমেট থাকাই সে বেঁচে যায়, কিন্তু ইয়ামিনী, ট্রাকের চাকাটা ওর শরীরের ওপর দিয়ে চলে গিয়েছিল। অয়ন যখন জ্ঞান ফিরে পেয়ে দৌড়ে ইয়ামিনীর কাছে যায়, তখন ইয়ামিনী আর নেই। রক্তে ভেসে যাচ্ছে বৃষ্টির জল, ওর প্রিয় সাদা সালোয়ার কামিজটা লাল হয়ে গেছে। অয়ন শুধু দেখেছিল ইয়ামিনীর একটা হাত রাস্তার দিকে বাড়ানো, আর ওর চোখের মণিটা স্থির হয়ে আছে অয়নের দিকে। এরপরের গল্পটা শুধুই ডিপ্রেশনের। অয়ন নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল, কারো সাথে কথা বলতো না, ঠিকমতো খেত না। ইয়ামিনীর স্মৃতি ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ও ভাবত, কেন ও বাইকটা নিয়ে বেরোলো, কেন ও ইয়ামিনীর কথা শুনল। এই অপরাধ বোধ ওকে পাগল করে দিচ্ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় ঠিক 1 বছর পর, 13ই অগাস্ট, ইয়ামিনীর মৃত্যুবার্ষিকী। অয়ন এখন উত্তরাতে একটা ফ্ল্যাটে একা থাকে, বাবা মা থাকেন গ্রামের বাড়িতে। অয়ন চেয়েছিল শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে। ফ্ল্যাটটা বেশ বড়, 3 তলায়, নিচে একটা বাগান আছে। সেদিনও বাইরে ঠিক আজকের মতোই বৃষ্টি হচ্ছিল। অয়ন লিভিং রুমে সোফায় বসে ইয়ামিনীর একটা পুরনো ছবি দেখছিল। ঘড়িতে তখন রাত 2:15। আমি ছবির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো ঘরের টেম্পারেচারটা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। এসি চালানো ছিল না, তবু আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা অদ্ভুত হিমশীতল হাওয়া আমার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। আমি চমকে উঠে তাকালাম। জানলাগুলো তো বন্ধ, তাহলে বাতাস আসছে কোথা থেকে? আমি উঠে দাঁড়ালাম, কিচেনে গিয়ে জল খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিলাম। ঠিক তখনই গ্লাসটা আমার হাত থেকে ফসকে যায়নি। আমার মনে হলো কেউ যেন ওটা আমার হাত থেকে থাবা মেরে ফেলে দিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, বুকটা ধপধপ করছে। ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো আমি বেশি ভাবছি। নিচু হয়ে কাঁচের টুকরোগুলো তোলার চেষ্টা করলাম। তখনই নাকে একটা গন্ধ এলো, রজনীগন্ধার গন্ধ। খুব তীব্র, খুব মিষ্টি একটা গন্ধ। আমার সারা শরীর অবশ হয়ে গেল। এই পারফিউমটা ইয়ামিনী ব্যবহার করত। ওর মৃত্যুর পর আমি সব জিনিস প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে? উফ, লিসেনার্স, আপনারা ভাবতে পারছেন মাঝরাতে একা একটা ফ্ল্যাটে মৃত প্রেমিকার গায়ের গন্ধ? অয়ন কিন্তু তখনও বিশ্বাস করতে পারছিল না। ও ভাবছে এটা ওর হ্যালুসিনেশন। ও দ্রুত বেডরুমে চলে গেল, দরজাটা লক করে দিল, লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম কি আর আসে? বিছানায় শুয়ে ও সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টির তোড় বাড়ছে। হঠাৎ ও শুনতে পেল শব্দটা আসছিল ড্রয়িং রুম থেকে। খুব ধীর লয়, কেউ যেন পা টিপে টিপে হাঁটছে, আর প্রতিটা পায়ে নূপুর বাজছে। ইয়ামিনী নূপুর পড়তে খুব ভালোবাসত। ও যখন হাঁটত ঠিক এই শব্দটাই হতো। কিন্তু ও তো নেই, ও তো 1 বছর আগেই। আমি কান খাড়া করে রইলাম। শব্দটা ড্রয়িং রুম থেকে এগিয়ে আসছে করিডরের দিকে, আমার বেডরুমের দরজার দিকে। ছম ছম ছম।
আমার গলা শুকিয়ে কাঠ। আমি লেপের নিচে নিজেকে গুটিয়ে নিলাম। মনে হচ্ছিল এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। শব্দটা এসে থামল ঠিক আমার দরজার ওপাশে। অয়ন শ্বাস বন্ধ করে আছে। ওপাশ থেকে আবার নক, এবার একটু জোরে। আমি সাহস সঞ্চয় করে চিৎকার করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচ দিয়ে যে আলোটা আসছিল সেখানে একটা ছায়া পড়ল। মনে হলো কেউ একজন দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। আমি মোবাইলটা হাতে নিলাম, ভাবলাম দারোয়ানকে ফোন দেব। কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আমার হাত কেঁপে উঠল। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, নো সার্ভিস, অথচ ওয়াইফাই রাউটারটা আমার রুমেই জ্বলছে। ঠিক তখনই আমার বেডরুমের জানলায় একটা শব্দ হলো। অয়নের ফ্ল্যাটটা 3 তলায়, বাইরে কোনো ব্যালকনি নেই। তাহলে জানলার কাছে বাইরে থেকে কে আঁচড় কাটছে? অয়ন ভয়ে জমে গেল। শব্দটা বিশ্রী, অস্বস্তিকর, যেন কেউ খুব আক্রোশ নিয়ে কাজটা কাটার চেষ্টা করছে। অয়ন বিছানা থেকে নামল না, ও শুধু চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর নাম জপতে লাগল। একসময় আঁচড়ানোর শব্দটা থামল, আবার সেই নুপুরের শব্দ। এবার শব্দটা দরজার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ড্রয়িং রুমের দিকে। অয়ন ভাবল বিপদ হয়তো কেটে গেছে। ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ও জানত না, রাতটা সবে শুরু হয়েছে, আসল খেলা এখনও বাকি। ভোর 4টে নাগাদ বৃষ্টি থামল। অয়ন সাহস করে বিছানা থেকে উঠল। ও দরজাটা খুলল। করিডর অন্ধকার। ড্রয়িং রুমের লাইটটা অফ করা ছিল, কিন্তু এখন দেখল সেটা জ্বলছে নিভছে। আমি পা টিপে টিপে ড্রয়িং রুমে গেলাম। মেঝেতে কাঁচের টুকরোগুলো তখনও পড়ে আছে, কিন্তু যেটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল সেটা হলো কাঁচের টুকরোগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার দাগ, খালি পায়ের ছাপ, আর সেই পায়ে রক্ত হেগে আছে। রক্তের ছাপগুলো ড্রয়িং রুম থেকে শুরু হয়ে কিচেন হয়ে সোজা আমার স্টোর রুমের দিকে গেছে। স্টোর রুম, যেখানে আমি ইয়ামিনীর সব পুরনো জিনিস, ওর ডায়েরি, ওর জামা কাপড়, ওর গিফটগুলো একটা ট্রাঙ্কে ভরে রেখেছিলাম। আমি কি স্টোর রুমের দিকে যাব? আমার মন বলছিল, না অয়ন, যেও না। কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানছিল। আমি কম্পিত পারে স্টোর রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা ভেজানো। আমি আলতো করে ধাক্কা দিলাম। স্টোর রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অয়ন মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালালো। আলোর রেখাটা গিয়ে পড়ল সেই পুরনো ট্রাঙ্কটার ওপর। ট্রাঙ্কটা খোলা, আর ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আছে একটা লাল ওড়না, ইয়ামিনীর ওড়না। অয়ন ধীর পায়ে এগিয়ে গেল। ট্রাঙ্কের কাছে গিয়ে দেখল ওড়নাটা ভিজে চুপচুপে, যেন এইমাত্র কেউ বৃষ্টি থেকে ভিজে এসে ওটা এখানে রেখেছে। অয়ন হাত দিয়ে ওড়নাটা ধরল, বরফের মতো ঠান্ডা। ঠিক তখনই অয়নের কানের ঠিক পেছনে, খুব কাছে, একটা পরিচিত গলার স্বর শোনা গেল। আমি ছিটকে সরে গেলাম। ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি ঘরের কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অন্ধকারে হাতড়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, বাঁচাও, কেউ আছো? কিন্তু কেউ শুনল না। হঠাৎ আমি দেখলাম অন্ধকারে দুটো জলজলে চোখ আমার দিকে এগিয়ে আসছে, সাথে সেই রজনীগন্ধার গন্ধটা আরও তীব্র হচ্ছে, দম বন্ধ হয়ে আসার মতো গন্ধ। সেই স্টোর রুমে অয়ন আটকা পড়ে গেল। আর সেই রাতে, সেই বন্ধ ঘরে অয়ন যা দেখেছিল তা শোনার জন্য আপনাদের কলিজা শক্ত করতে হবে। কারণ ইয়ামিনী শুধু ফিরে আসেনি, ও সাথে করে নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সেই রাতে স্টোর রুমে কী হয়েছিল? অয়ন কি সেই ছায়ার হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি ইয়ামিনীর আত্মা তাকে গ্রাস করে নিয়েছিল? জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ এটা তো কেবল শুরু, অয়নের নরক যন্ত্রণার প্রথম রাত। লিসেনার্স, আপনারা শুনছেন ভূত এফএম। আমি আরজে পায়েল। অয়নের এই লোমহর্ষক অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আমি ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত নিজের ছায়াকেও বিশ্বাস করবেন না, কারণ ছায়াও মাঝে মাঝে জীবন্ত হয়ে ওঠে। অয়ন স্টোর রুমে আটকা পড়েছে, ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেছে, আর অন্ধকারের ভেতর থেকে ইয়ামিনীর গলা ভেসে আসছে। অয়ন লিখছে, সেই মুহূর্তটা বর্ণনা করার ভাষা ওর জানা নেই। মানুষ যখন চরম ভয় পায় তখন নাকি তার গলা দিয়ে আওয়াজ বের হয় না। অয়নেরও তাই হলো। ও
ও দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ওর মনে হলো সারা শরীর অবশ হয়ে আসছে। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শুনতে পাচ্ছিলাম। ট্রাঙ্কটার দিক থেকে শব্দটা আমার দিকে এগিয়ে আসছে, যেন কেউ ভিজে শরীরে মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। সেই রজনীগন্ধার গন্ধটা এখন আর মিষ্টি নেই, তার সাথে মিশেছে একটা পচা ভ্যাপসা গন্ধ, যেমনটা পুরনো কবরে থাকে। আমি বিড়বিড় করে বললাম, ইয়ামিনী, আমাকে মাফ করে দে, আমি চাইনি, আমি সত্যিই চাইনি তুই মারা যাস। হঠাৎ শব্দটা থেমে গেল, ঠিক আমার পায়ের কাছে। আমি অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার গোড়ালিটা স্পর্শ করল। হাতটা এত ঠান্ডা যে মনে হলো আগুনের ছ্যাঁকা লাগলো। অয়ন আর সহ্য করতে পারল না। ওর চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ও ওখানেই জ্ঞান হারালো। যখন অয়নের জ্ঞান ফিরল তখন সকাল। জানলা দিয়ে রোদ এসে মুখে পড়েছে। আমি চোখ মেললাম। আমি স্টোর রুমের মেঝেতে শুয়ে আছি। ট্রাঙ্কটা খোলা, কিন্তু ভেতরে সেই ভেজা ওড়নাটা নেই। সব স্বাভাবিক। আমি ভাবলাম হয়তো কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, হয়তো ডিপ্রেশনের ওষুধগুলোর সাইড এফেক্ট। আমি শরীর ঝেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আমার ভুল ভাঙল। আমি দেখলাম আমার ডান পায়ের গোড়ালিতে 5টা আঙুলের স্পষ্ট দাগ কালশিটে পড়ে গেছে। দাগগুলো নীলচে হয়ে আছে, যেন কোনো মরা মানুষের হাত আমাকে খামচে ধরেছিল। আমি শিউরে উঠলাম। তার মানে ওটা স্বপ্ন ছিল না, ইয়ামিনী সত্যিই এসেছিল। সেদিন সারা দিন আমি আর ওই ঘরে থাকতে পারলাম না। আমি বাসা থেকে বেরিয়ে একটা কফি শপে গিয়ে বসে রইলাম। আমার এক বন্ধু রাকিবকে ফোন করলাম। রাকিব সব শুনে বলল, তুই আজই আমার বাসায় চলে আয়, একা থাকিস না। আমি রাজি হলাম। বিকেলে বাসায় ফিরে ব্যাগ গোছাতে শুরু করলাম। ইচ্ছে ছিল সন্ধ্যার আগেই বেরিয়ে যাব, কিন্তু ভাগ্য বোধহয় আমার সাথে মশকরা করছিল। আমি যখন ব্যাগ গোছাচ্ছি তখন আকাশ কালো করে আবার মেঘ জমে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। অয়ন আটকে গেল। রাস্তায় জল জমে গেছে, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। রাকিব বলল, চিন্তা করিস না, তুই দরজা লক করে থাক, আমি সকালে গিয়ে তোকে নিয়ে আসব। রাত নামল, সেই অভিশপ্ত রাত। অয়ন এবার আর ভুল করল না। ও ড্রয়িং রুম, কিচেন সব লাইট জ্বালিয়ে রাখল। টিভিতে জোরে ভলিউম দিয়ে খবর ছেড়ে রাখল, যাতে নিস্তব্ধতা ওকে গ্রাস না করতে পারে। রাত 11টা। অয়নের ফোনটা বেজে উঠল। আমি চমকে উঠলাম। এত রাতে কে ফোন করবে? রাকিব হবে হয়তো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হাত থেকে ফোনটা পড়ে যেতে ধরল। কলার আইডিতে নাম ভাসছে, ইয়ামিনী মাই লাভ। লিসেনার্স, ইয়ামিনীর ফোনটা দুর্ঘটনার সময় চুরমার হয়ে গিয়েছিল। সিম কার্ডটাও নষ্ট হয়ে গিয়েছিল। পুলিশ সেটা অয়নকে ফেরত দিয়েছিল, আর অয়ন সেটা নিজের কাছে রেখে দিয়েছিল স্মৃতি হিসেবে। সেই সিমটা এখন অয়নের ড্রয়ারে রাখা একটা ভাঙা ফোনের ভেতর। তাহলে কলটা আসছে কোথা থেকে? অয়ন ফোনটা ধরল না। রিং হতে হতে কেটে গেল। আবার রিং, আবার টানা 7 বার কল এলো। অয়ন ভয়ে ফোনের দিকে পাকিয়ে বসে আছে। 8 বারের বার অয়নের মনে হলো, এটা কি হ্যাকার, নাকি সত্যিই ইয়ামিনী কিছু বলতে চায়? অয়ন কাঁপা কাঁপা হাতে রিসিভ বাটনটা স্লাইড করল, কানে ফোনটা লাগালো। আমি হ্যালো বললাম, কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ আর আর মাটি খোঁড়ার শব্দ। ঝপাত ঝপাত, যেন কেউ কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি, কেন এমন করছেন? ওপাশ থেকে একটা যান্ত্রিক গলার স্বর ভেসে এলো, ভিডিও কলটা রিসিভ কর অয়ন, আমাকে দেখবি না। সাথে সাথে কলটা কেটে গেল, আর ঠিক 3 সেকেন্ড পর হোয়াটসঅ্যাপে ভিডিও কল এলো। নাম সেই একই, ইয়ামিনী মাই লাভ। আপনারা কি কল্পনা করতে পারছেন অয়নের মানসিক অবস্থা? ও জানে এটা অসম্ভব, তবুও মন্ত্রমুগ্ধের মতো ভিডিও কলটা রিসিভ করল। স্ক্রিনটা প্রথমে অন্ধকার ছিল, তারপর ধীরে ধীরে আলো ফুটল। আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ক্যামেরাটা ধরা হয়েছে মাটির খুব কাছ থেকে। ভেজা ঘাস দেখা যাচ্ছে, একটা সাদা পাথরের ফলক, তাতে লেখা ইয়ামিনী আহমেদ। এটা আজিমপুর কবরস্থান। আমি চিনি এই জায়গাটা। ক্যামেরাটা ধীরে ধীরে নড়ছে। কেউ একজন ফোনটা হাতে নিয়ে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, প্লিজ এসব করবেন না, প্লিজ। কিন্তু ক্যামেরাটা থামল না। ওটা সোজা মাটির দিকে ফোকাস করল। কবরের মাটিটা
কাঁচা, যেন কেউ এইমাত্র ওটা খুঁড়েছে। গর্তের ভেতরটা দেখা যাচ্ছে, আর সেই গর্তের ভেতর একটা হাত, পচা গলে যাওয়া একটা হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। আর সেই হাতে আমার দেওয়া এনগেজমেন্ট রিংটা চকচক করছে। অয়ন ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ও সোফায় কুঁকড়ে বসে পড়ল। ও বুঝতে পারছে না এটা সত্যি নাকি কোনো ভিডিও এফেক্ট, কিন্তু সেই রিংটা, ওটা তো অয়ন নিজের হাতেই ইয়ামিনীকে পরিয়ে দিয়েছিল। দাফনের সময়ও ওটা খোলা হয়নি। ঠিক তখনই অয়নের ফ্ল্যাটের মেন দরজায় কেউ ধাক্কা দিল। দরজার ওপাশ থেকে রাকিবের গলা শুনলাম, অয়ন, অয়ন, দরজা খোল, আমি রাকিব। আমি যেন প্রাণ ফিরে পেলাম। যাক, রাকিব এসেছে। আমি দৌড়ে গেলাম দরজার দিকে, কিন্তু দরজা খোলার ঠিক আগ মুহূর্তে আমি থমকে গেলাম। রাকিব তো বলেছিল ও সকালে আসবে। রাস্তায় হাঁটু সমান জল, এত রাতেও এলো কিভাবে? আর রাকিবের গলার স্বরটা, ওটা কি একটু অন্যরকম শোনাচ্ছে না? একটু বেশি যান্ত্রিক। অরণ ছিটকে সরে এলো দরজা থেকে। ওটা রাকিব নয়, ওটা অন্য কিছু। ঠিক সেই মুহূর্তে পুরো ফ্ল্যাটের ইলেকট্রিসিটি চলে গেল। লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার। শুধু জানলার বাইরে বিদ্যুৎ চমকের আলোয় অয়ন দেখল ওর ব্যালকনির কাঁচের দরজার ওপাশে বৃষ্টির মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা সালোয়ার কামিজ, ভিজে শরীরে দাঁড়িয়ে আছে ইয়ামিনী। আর ওর হাতে অয়নের সেই চুরমার হয়ে যাওয়া ফোনটা। ইয়ামিনী কাচের দরজায় একটা হাত রাখল, তারপর ধীরে ধীরে মুখটা তুলল। ওর মুখটা, পায়লাপু, ওর মুখটা ছিল না। যেখানে মুখ থাকার কথা সেখানে শুধুই মাংসের দলা আর দুটো গর্ত, যেখানে একসময় ওর মায়াবী চোখ ছিল। সেই মাংসপিণ্ডটা নড়ে উঠল। আমি কাঁচের এপাশ থেকেও স্পষ্ট শুনতে পেলাম ও কি বলছে। দরজাটা খোল অয়ন, আমার খুব শীত করছে। অয়ন কি দরজা খুলবে, নাকি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করবে? কিন্তু পালাবেই বা কোথায়? পুরো বাড়িটাই এখন ইয়ামিনীর দখলে। আর সবথেকে বড় কথা, অয়ন তখনও জানে না ইয়ামিনী একা আসেনি। ওর সাথে এসেছে এমন কিছু যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কি হতে যাচ্ছে অয়নের সাথে? সেই রাতে কি অয়ন বেঁচে ছিল, নাকি সকালের আলো দেখার আগেই সব শেষ হয়ে গিয়েছিল? জানতে হলে শুনতে থাকুন ভূত এফএম। ফিরছি ছোট্ট একটা বিরতির পর তৃতীয় পর্ব নিয়ে। কোথাও যাবেন না। অয়ন কাচের দরজার সামনে থেকে পিছিয়ে এলো। ওর পা চলছে না, ভয়ে অবশ হয়ে গেছে। ব্যালকনির ওপাশে যে দাঁড়িয়ে আছে সে মানুষ হতে পারে না। বৃষ্টির জলে তার শরীর ভিজে একাকার, কিন্তু তার সাদা জামাটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে অন্ধকারে। অয়ন দেখল সেই মুখহীন মাংসপিণ্ডটা কাচের ওপর তার কপালটা ঠেকিয়ে রেখেছে। পায়লাপু, আমি জানতাম ওটা ইয়ামিনী নয়, আবার মনে হচ্ছিল ওটাই ইয়ামিনী। দুর্ঘটনার দিন ওর মুখটা ঠিক এভাবেই থেতলে গিয়েছিল। ট্রাকের চাকাটা ওর মুখের ওপর দিয়ে। দীর্ঘশ্বাস। আমি সেই দৃশ্যটা ভুলতে চেয়েছিলাম, কিন্তু আজ সেই দৃশ্যটাই আমার ব্যালকনিতে দাঁড়িয়ে। হঠাৎ মেন দরজার ওপাশ থেকে রাকিবের গলাটা বদলে গেল। এতক্ষণ সে স্বাভাবিক গলায় ডাকছিল, এবার সে গলার স্বরটা পাল্টে ফেলল। ওটা আর মানুষের গলা নেই, ওটা যেন অনেকগুলো মানুষের আর্তনাদ একসঙ্গে মিশিয়ে তৈরি করা একটা যান্ত্রিক আওয়াজ। অলন চমকে উঠল। পুলিশকে মিথ্যা? অয়ন কি লুকিয়েছিল? অয়ন দৌড়ে কিচেনের দিকে গেল। ওর মনে হলো এখান থেকে পালানোর একমাত্র রাস্তা হলো কিচেনের ছোট জানলাটা। ও কিচেনের ড্রয়ের থেকে একটা বড় ছুরি বের করল। হাত কাঁপছে, ও জানলার দিকে এগোতে যাবে। ঠিক তখনই কিচেনের বেসিনে জলের কলটা নিজে থেকে খুলে গেল। আমি কলটার দিকে তাকালাম। বেসিন থেকে জল উপচে পড়ছে, কিন্তু জলের রংটা স্বচ্ছ নয়, ওটা লাল। ঘন কালচে লাল রক্ত বেসিন থেকে উপচে ফ্লোরে পড়ছে, আর সেই রক্তের মধ্যে কিলবিল করছে ছোট ছোট পোকা। আমি বমি আটকে রাখতে পারলাম না। পিছিয়ে আসতে গিয়ে স্লিপ কাটলাম। ধপাস করে পড়ে গেলাম কিচেনের মেঝেতে। আর ঠিক তখনই সারা বাড়ি কাঁপিয়ে একটা বিকট শব্দ হলো। ড্রয়িং রুমের ব্যালকনির দরজাটা ভেঙে পড়েছে। ঝড়ো বাতাস আর বৃষ্টির জল হু হু করে ঘরের ভেতর ঢুকছে। কিন্তু বাতাসের সাথে আর কেউ কি ঢুকেছে? অয়ন কিচেনের মেঝেতে পড়ে আছে। ও শুনতে পেল ড্রয়িং রুমে কাঁচের টুকরোর ওপর দিয়ে কেউ হাঁটছে। আমি শ্বাস বন্ধ করে কিচেনের স্ল্যাবের আড়ালে লুকালাম। আমি দেখতে পাচ্ছি না কে এসেছে, কিন্তু সেই পচা মাংস আর রজনীগন্ধার গন্ধটা এখন এতটাই তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছে। আগন্তুকটা কিচেনের দরজার সামনে এসে থামল। আমি দেওয়ালের সাথে মিশে আছি।
ছায়াটা কিচেনের ফ্লোরে পড়ল। একটা লম্বা এলোমেলো চুলের ছায়া, হাতে কিছু একটা ঝুলছে। আগন্তুকটা কথা বলল। এবার আর যান্ত্রিক গলা নয়, এটা হুবহু ইয়ামিনীর গলা, সেই মিষ্টি অভিমানী সুর। অয়ন বাবু, তুমি কি লুকোচ্ছ? আমরা তো লুকোচুরি খেলছি না, আজ তো আমাদের অ্যানিভার্সারি। অয়নের রক্ত হিম হয়ে গেল। এই ডাকনাম অয়নবাবু, এটা শুধু ইয়ামিনীই ডাকত, একান্ত ব্যক্তিগত মুহূর্তে। অন্য কেউ এটা জানার কথা নয়। অয়ন আর সহ্য করতে পারল না। ও ছুরিটা শক্ত করে ধরে চিৎকার করে উঠে দাঁড়ালো, সামনে আসবি না, আমি মেরে ফেলব। কিন্তু অয়ন যাকে দেখল তার জন্য ও প্রস্তুত ছিল না। কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে ইয়ামিনী, কিন্তু সে একা নয়, তার গলায় একটা দড়ি বাঁধা। দড়িটা ওপরের দিকে, মানে সিলিংয়ের দিকে উঠে গেছে, কিন্তু সেখানে কোনো হুক নেই, দড়িটা শূন্যে ভেসে আছে। আর ইয়ামিনী, তার পা দুটো মাটির ওপর ভাসছে, ও যেন ফাঁসির মঞ্চে ঝুলছে, কিন্তু হাঁটছে। ওর জিভটা বেরিয়ে আছে, চোখ দুটো কটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। মারবি? আমাকে আবার মারবি? একবার তো মেরেছিস, ট্রাকের নিচে ফেলে দিয়েছিস, ওটা কি যথেষ্ট ছিল না? আমি চিৎকার করে বললাম, আমি তোকে মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। ছায়াটা হাসল, একটা শুকনো হাড় হিম করা হাসি। অ্যাক্সিডেন্ট? সত্যিই কি তাই অয়ন? বাইকের ব্রেকটা কি এমনি এমনি ফেল করেছিল, নাকি তুই আগের রাতে গ্যারেজে গিয়ে তারটা কেটে রেখেছিলি? লিসেনার্স, গল্পের মোড় এখন 180 ডিগ্রি ঘুরে গেল। এতক্ষণ আমরা জানতাম এটা একটা দুর্ঘটনা, কিন্তু আত্মা যা বলছে তা যদি সত্যি হয়, তবে অয়ন কোনো প্রেমিক নয়, সে একজন খুনি। অয়ন পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল, ওর হাত থেকে ছুরিটা পড়ে গেল। ওর মনে পড়ে গেল সেই রাতের কথা। হ্যাঁ, ইয়ামিনী অন্য কারো সাথে চ্যাট করছিল। অয়নের সন্দেহ হয়েছিল, জ্যালেসি, পাগলের মতো জ্যালেসি থেকে ও কি সত্যি ব্রেক তারটা একটু আলগা করে দিয়েছিল? ও শুধু ভয় দেখাতে চেয়েছিল, মেরে ফেলতে চায়নি। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, বিশ্বাস করি ইয়ামিনী। ইয়ামিনী ঝুলন্ত শরীরটা হঠাৎ করে তীব্র গতিতে আমার দিকে ভেসে এলো। ও আমার একদম মুখের সামনে এসে থামল। ওর পচা গলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ও আমার গালটা ওর ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করল। তুই আমাকে ভয় দেখাতে চেয়েছিলি, আর আমি মরে গেলাম। এখন আমি তোকে ভয় দেখাবো, কিন্তু তুই মরবি না অয়ন। মৃত্যু এত সহজ না, তুই প্রতি রাতে মরবি। হঠাৎ কিচেনের লাইটটা দপ করে জ্বলে উঠল। আমি দেখলাম ইয়ামিনীর শরীরটা গলে যাচ্ছে, মোমের মতো গলে গলে কালো পিচ্ছিল তরল হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর সেই তরলটা সাপের মতো এঁকে বেঁকে আমার পায়ের দিকে আসছে। আমি ছিটকে ড্রয়িং রুমের দিকে দৌড় দিলাম, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেল। আমার ড্রয়িং রুমটা ড্রয়িং রুম নেই, ওটা এখন একটা মর্গ। সোফা, টিভি কিচ্ছু নেই, সারি সারি স্ট্রেচার রাখা, আর প্রতিটা স্ট্রেচারের সাদা চাদরে ঢাকা একটা করে লাশ। অয়ন নিজের ঘরেই নেই যেন, ও চলে গেছে কোনো এক প্যারালাল ওয়ার্ল্ডে, অথবা ওর ফ্ল্যাটটাই নরক হয়ে গেছে। অয়ন দেখল মাঝখানে স্ট্রেচারটা নড়ছে, চাদরের নিচ থেকে কেউ ওঠার চেষ্টা করছে। অয়ন জানে ওই চাদরের নিচে কে আছে। অয়ন মেইন দরজার দিকে দৌড় দিল। দরজাটা হাট করে খোলা, কিন্তু বাইরে কোনো সিঁড়ি নেই, কোনো লিফট নেই। দরজার বাইরে শুধুই অন্ধকার শূন্যতা, আর সেই শূন্যতার নিচ থেকে শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ। অয়ন দিশেহারা হয়ে আবার ঘরের ভেতরে ফিরল। ঠিক তখনই স্ট্রেচারের ওপর বসা লাশটা চাদর সরালো। এটা ইয়ামিনী নয়, এটা অয়ন নিজে। স্ট্রেচারে বসে আছে আমার নিজের লাশ, ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আমার লাশটা চোখ খুলল, আমার দিকে তাকিয়ে বলল, তুই তো সেই অ্যাক্সিডেন্টেই মারা গেছিস অয়ন, তুই কি ভুলে গেছিস? লিসেনার্স, মাথাটা কি ঘুরে গেল? অয়ন কি বেঁচে আছে, নাকি ও নিজেই মৃত, নাকি এটা ইয়ামিনীর আত্মার কোনো মগজধোলাই খালা? অয়ন যদি মরেই গিয়ে থাকে, তবে ওর আমাদের কাছে এই ইমেলটা পাঠালো কিভাবে? আর যদি বেঁচে থাকে, তবে ওর নিজের লাশ ওর সামনে বসে আছে কেন? রহস্যের জট পাকিয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে। অয়ন এখন নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান। এই নরককুণ্ড থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে, নাকি অয়নকে মেনে নিতে হবে যে সে আসলে 1 বছর আগেই মারা গেছে? আপনারা কি প্রস্তুত সত্যটা জানার জন্য, নাকি এখানেই থামিয়ে দেব? কারণ এর পরের ধাপে আমরা প্রবেশ করব এক নিষিদ্ধ জগতে, যেখানে জীবিত আর মৃতের সীমারেখা মুছে যায়। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শুনতে থাকুন ভূত এফএম, সাথে আছি আমি আর জে পায়েল। অয়ন থর থর করে কাঁপছে। তার চোখের সামনে বসে থাকা তার লাশটা হাসছে।
সেই হাসিতে কোনো শব্দ নেই, কিন্তু অয়নের মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে ওর মাথায় বাড়ি মারছে। আমি চিৎকার করে বললাম, মিথ্যে, সব মিথ্যে। আমি বেঁচে আছি, আমি ব্যথা অনুভব করতে পাচ্ছি। আমি প্রমাণ করার জন্য নিজের হাতে চিমটি কাটলাম, ব্যথা পেলাম। আমি দেওয়ালের দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারলাম। দেখ, শব্দ হচ্ছে, আমি বেঁচে আছি। স্ট্রেচারে বসা আমার লাশটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর থেকে মাংস খসে পড়ছে। সে এগিয়ে এলো আমার দিকে, আমার মুখের খুব কাছে মুখ এনে বলল, তুই বেঁচে আছিস? যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে ঠান্ডা মাথায় খুন করতে পারে, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? তোর শরীর বেঁচে আছে অয়ন, কিন্তু তোর আত্মা তো সেই হাইওয়েতেই মরে গেছে। অয়ন পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। সেই লাশটা অয়নের গলা চেপে ধরল। অয়ন অনুভব করল হাতটা লোহার মতো শক্ত, দম বন্ধ হয়ে আসছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। লাশটা আমাকে ধাক্কা দিয়ে মেঝের ওপর ফেলে দিল। আর ঠিক তখনই রুমের দৃশ্যপট আবার বদলে গেল। এখন আমি আর আমার ফ্ল্যাটে নেই, আমি আবার সেই হাইওয়েতে। বৃষ্টি পড়ছে, পিচ ঢালা রাস্তায় রক্তে লাল হয়ে আছে, আর আমার পায়ের কাছে পড়ে আছে ইয়ামিনী। ওর শরীরটা চ্যাপ্টা হয়ে আছে রাস্তার সাথে। কিন্তু এবার আমি একা নই। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। তাদের সবার মুখ নেই, তারা সবাই আঙুল তুলে আমার দিকে ইশারা করছে। এটা অয়নের বিবেকের দংশন, সাইকোলজিক্যাল টর্চার। ইয়ামিনীর আত্মা অয়নকে সেই মুহূর্তটাতে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অয়ন দেখল রাস্তায় পড়ে থাকা ইয়ামিনীর লাশটা নড়ছে। ওটা হামাগুড়ি দিয়ে অয়নের পায়ের কাছে এলো, তারপর অয়নের পা জড়িয়ে ধরল। আর ইয়ামিনী বলছে, অয়ন বাবু, খুব ব্যথা করছে গো, আমাকে তোলো, আমাকে হসপিটালে নিয়ে চলো না। আমি কেঁদে ফেললাম। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম। আমি নিয়ে যাব, আমি এক্ষুনি নিয়ে যাব, আমাকে মাফ করে দিই ইয়ামিনী। আমি ওকে কোলে তোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু যেই আমি ওকে স্পর্শ করলাম, ওটা আগুন হয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল ইয়ামিনীর শরীর। আমার হাত পুড়ে যাচ্ছে, কিন্তু আমি হাত সরাতে পারছি না। ইয়ামিনী আমাকে জাপটে ধরে আছে, আর আগুনের ভেতর থেকে ওর কঙ্কালটা বেরিয়ে আসছে। সেই কঙ্কালটা আমার দিকে তাকিয়ে হাসছে। তুই আমাকে হসপিটালে নিয়ে যাসনি অয়ন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মৃত্যু দেখেছিস। তুই পুলিশ আসার আগে বাইকের তারটা পকেটে লুকিয়েছিলি, মনে নেই? লিসেনার্স, অয়নের মনে পড়ে গেল। হ্যাঁ, সে তাই করেছিল। সে ইয়ামিনীকে বাঁচানোর চেষ্টা করেনি, সে নিজের চামড়া বাঁচানোর চেষ্টা করেছিল। হঠাৎ অয়ন বাস্তবে ফিরে এলো। ও আবার নিজের ফ্ল্যাটে ড্রয়িং রুমের মেঝেতে শুয়ে আছে। ওর হাত দুটো সত্যিই লাল হয়ে আছে, যেন পুড়ে গেছে। বাইরে ঝড় থামেনি, কিন্তু এখন ঝড়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিশেছে, সাইরেনের শব্দ, পুলিশের সাইরেন। পুলিশ? পুলিশ কেন আসছে? রাকিব কি পুলিশ নিয়ে এসেছে? আমি হামাগুড়ি দিয়ে জানলার কাছে গেলাম, নিচে তাকালাম। রাস্তায় পুলিশের গাড়ি আর একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, লাল নীল বাতি জ্বলছে। আমি আশার আলো দেখলাম। পুলিশ এসেছে, ওরা আমাকে বাঁচাবে। আমি জানলা দিয়ে চিৎকার করতে চাইলাম, বাঁচাও, আমি এখানে। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি দেখলাম পুলিশরা গাড়ি থেকে নামছে। তারা গেট দিয়ে ভেতরে ঢুকছে না, তারা নিচে বাগানের দিকে যাচ্ছে। বাগানের একটা নির্দিষ্ট জায়গায় তারা টর্চ লাইট ফেলছে। সেই জায়গাটা যেখানে আমি গত সপ্তাহে নতুন করে মাটি ভরাট করেছিলাম গোলাপ গাছ লাগাবো বলে। অয়নের বুকটা ধক করে উঠল। গোলাপ গাছ নাকি অন্য কিছু? অয়ন কি শুধু বাইকের ব্রেকই ফেল করিয়েছিল, নাকি ইয়ামিনীর সাথে জড়িত আরও কোনো প্রমাণ ও ওর বাগানে পুঁতে রেখেছিল? ঠিক তখনই অয়নের ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল, দড়াম করে। করিডোর থেকে একটা হুইলচেয়ার গড়িয়ে গড়িয়ে ড্রয়িং রুমে ঢুকল। হুইলচেয়ারটা খালি, কিন্তু ওটা এসে ঠিক অয়নের সামনে থামল, এবং সেই হুইলচেয়ারের সিটে রাখা আছে অয়নের সেই ব্রেক কাটার প্লায়ার্সটা, যেটা ও দুর্ঘটনার পর লুকিয়ে ফেলেছিল, আর তার পাশে রাখা ইয়ামিনীর সেই দুমড়ে যাওয়া মোবাইলটা। ফোনটা বাজছে। অয়ন হাত বাড়ালো, রিসিভ করল। ওপাশ থেকে ইয়ামিনীর গলা, কিন্তু এবার গলাটা শান্ত, খুব শান্ত। ইয়ামিনী বলছে, পুলিশরা ওটা পেয়ে গেছে অয়ন, তোর সেই ডায়েরিটা, যেটা তুই পুঁতে রেখেছিলিস, যেখানে তুই লিখেছিলিস তুই আমাকে কতটা ঘৃণা করতিস। খেলা শেষ অয়নবাবু। ডায়েরি? আমি তো ওটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োয়। ইয়ামিনী বলছে, এখন তোর কাছে দুটো রাস্তা আছে, হয় পুলিশের কাছে ধরা দে, সারা জীবন জেলে পচে মোর, অথবা আমার কাছে চলে আয়। আমি তোকে নিতে এসেছি, আমরা আবার একসাথে থাকব অনন্তকাল ধরে।
অয়ন এখন খাদের কিনারে, একদিকে জেলের অন্ধকার কুঠুরি আর ফাঁসির দড়ি, অন্যদিকে প্রেমিকার অতৃপ্ত আত্মা আর নরক যন্ত্রণা। অয়ন দেখল ব্যালকনির দরজাটা আবার খুলে গেছে। বাইরে আর বৃষ্টি নেই, সেখানে একটা অফুরন্ত কালো গহ্বর, আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে ইয়ামিনী, হাত বাড়িয়ে ডাকছে, আয় অয়ন, চলে আয়। অয়ন সম্মোহিতের মতো উঠে দাঁড়ালো। ও কি পুলিশের হাতে ধারা দেবে, নাকি ইয়ামিনীর ডাকে সাড়া দিয়ে সেই অন্ধকারে ঝাঁপ দেবে? কিন্তু গল্পের শেষটা এত সহজ নয়, কারণ পুলিশ নিচে যা পেয়েছে তা কোনো ডায়েরি নয়। তারা যা পেয়েছে তা অয়নের এই পুরো অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে দেবে। কি পেয়েছে পুলিশ, আর অয়ন আসলে কে? লিসেনার্স, আপনারা কি তৈরি শেষ এবং চূড়ান্ত ধাক্কাটার জন্য, যেখানে সব রহস্যের জট খুলবে এবং এমন এক সত্য সামনে আসবে যা শোনার পর আপনি আর আপনার পাশের মানুষটিকেও বিশ্বাস করতে পারবেন না? শুনতে থাকুন ভূত এফএম। ফিরছি শেষ বিরতির পর পঞ্চম এবং শেষ পর্ব নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং, বা বলা ভালো গুড মিডনাইট। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা পেরিয়ে গেছে, শহরের সব কোলাহল যখন একদম শান্ত, ঠিক তখনই আমি আর যে পায়েল এসে গেছি ভূত এফএমের স্টুডিও থেকে। আজকের রাতটা একটু অন্যরকম। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন কেউ ওপাশ থেকে নক করছে। ঠিক এরকমই একটা রাতে কিছু মানুষ এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয় যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করা হয়েছে সেটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটা একটা প্রেমের গল্প, একটা হারিয়ে ফেলার গল্প, আর সবশেষে একটা হাড় হিম করা ফিরে আসার গল্প। ঘটনাটা পাঠিয়েছেন ঢাকার উত্তরা থেকে অয়ন। অয়নের মেলে লেখা প্রতিটি শব্দ পড়ার সময় আমার নিজেরই হাত কাঁপছিল। আপনারা যারা একা আছেন প্লিজ ঘরের দরজাটা ভালো করে লক করে নিন, আর যারা দুর্বল হার্টের তারা এক্ষুনি রেডিওটা বন্ধ করে দিন, কারণ ইয়ামিনীর গল্প একবার শুরু হলে আপনি আর পালাতে পারবেন না। অয়ন লিখছেন, ঘটনাটা শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে। তারিখটা ছিল 13ই অগস্ট। অয়ন এবং ইয়ামিনীর সম্পর্ক ছিল 5 বছরের। কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি, ওরা ছিল একে অপরের ছায়া। ইয়ামিনী মেয়েটা ছিল খুব চনমনে, খুব প্রাণবন্ত। ওর বিশেষ একটা শখ ছিল, সেটা হলো বৃষ্টি। আকাশ কালো করে মেঘ জমলেই ইয়ামিনী অয়নকে ফোন করত। পায়েলাপু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইয়ামিনী বৃষ্টির বন্ধ পেত। ও বলতো, অয়ন দেখিস আজ বৃষ্টি হবে, চল না লং ড্রাইভে যাই। আমি বারণ করতাম, কিন্তু ওর ওই আবদারের কাছে আমি সব সময় হেরে যেতাম। কে জানতো ওই বৃষ্টি আমাদের জীবনটা তছনছ করে দেবে। সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। আমি বাইক চালাচ্ছিলাম, পেছনে ইয়ামিনী। ও আমাকে জড়িয়ে ধরে গুনগুন করে গান গাইছিল। রাস্তাটা ছিল পিচ্ছিল। হঠাৎ একটা মোড় ঘুরতেই উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া ট্রাক। অয়ন ছিটকে পড়েছিল রাস্তার একপাশে। হেলমেট থাকাই সে বেঁচে যায়, কিন্তু ইয়ামিনী, ট্রাকের চাকাটা ওর শরীরের ওপর দিয়ে চলে গিয়েছিল। অয়ন যখন জ্ঞান ফিরে পেয়ে দৌড়ে ইয়ামিনীর কাছে যায়, তখন ইয়ামিনী আর নেই। রক্তে ভেসে যাচ্ছে বৃষ্টির জল। ওর প্রিয় সাদা সালোয়ার কামিজটা লাল হয়ে গেছে। অয়ন শুধু দেখেছিল ইয়ামিনীর একটা হাত রাস্তার দিকে বাড়ানো, আর ওর চোখের মণিটা স্থির হয়ে আছে অয়নের দিকে। এরপরের গল্পটা শুধুই ডিপ্রেশনের। অয়ন নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল, কারো সাথে কথা বলতো না, ঠিকমতো খেত না। ইয়ামিনীর স্মৃতি ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ও ভাবত, কেন ও বাইকটা নিয়ে বেরোলো, কেন ও ইয়ামিনীর কথা শুনল। এই অপরাধ বোধ ওকে পাগল করে দিচ্ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় ঠিক 1 বছর পর, 13ই অগাস্ট, ইয়ামিনীর মৃত্যুবার্ষিকী। অয়ন এখন উত্তরাতে একটা ফ্ল্যাটে একা থাকে, বাবা মা থাকেন গ্রামের বাড়িতে। অয়ন চেয়েছিল শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে। ফ্ল্যাটটা বেশ বড়, 3 তলায়, নিচে একটা বাগান আছে। সেদিনও বাইরে ঠিক আজকের মতোই বৃষ্টি হচ্ছিল। অয়ন লিভিং রুমে সোফায় বসে ইয়ামিনীর একটা পুরনো ছবি দেখছিল। ঘড়িতে তখন রাত 2:15। আমি ছবির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো ঘরের টেম্পারেচারটা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। এসি চালানো ছিল না, তবু আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা অদ্ভুত হিমশীতল হাওয়া আমার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। আমি চমকে উঠে তাকালাম। জানলাগুলো তো বন্ধ, তাহলে বাতাস আসছে কোথা থেকে? আমি উঠে দাঁড়ালাম, কিচেনে গিয়ে জল খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিলাম। ঠিক তখনই গ্লাসটা আমার হাত থেকে ফসকে যায়নি। আমার মনে হলো কেউ যেন ওটা আমার হাত থেকে থাবা মেরে ফেলে দিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকটা ধপধপ করছে।
ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো আমি বেশি ভাবছি। নিচু হয়ে কাঁচের টুকরোগুলো তোলার চেষ্টা করলাম। তখনই নাকে একটা গন্ধ এলো, রজনীগন্ধার গন্ধ। খুব তীব্র, খুব মিষ্টি একটা গন্ধ। আমার সারা শরীর অবশ হয়ে গেল। এই পারফিউমটা ইয়ামিনী ব্যবহার করত। ওর মৃত্যুর পর আমি সব জিনিস প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তাহলে এই গন্ধ আসছে কথা থেকে। উফ, লিসেনার্স, আপনারা ভাবতে পারছেন মাঝরাতে একা একটা ফ্ল্যাটে মৃত প্রেমিকার গায়ের গন্ধ? অয়ন কিন্তু তখনও বিশ্বাস করতে পারছিল না। ও ভাবছে এটা ওর হ্যালুসিনেশন। ও দ্রুত বেডরুমে চলে গেল, দরজাটা লক করে দিল, লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম কি আর আসে? বিছানায় শুয়ে ও সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টির তোড় বাড়ছে। হঠাৎ ও শুনতে পেল শব্দটা। শব্দটা আসছিল ড্রয়িং রুম থেকে। খুব ধীর লয়, কেউ যেন পা টিপে টিপে হাঁটছে, আর প্রতিটা পায়ে নুপুর বাজছে। ইয়ামিনী নুপুর পড়তে খুব ভালোবাসত। ও যখন হাঁটত ঠিক এই শব্দটাই হতো। কিন্তু ও তো নেই, ও তো 1 বছর আগেই। আমি কান খাড়া করে রইলাম। শব্দটা ড্রয়িং রুম থেকে এগিয়ে আসছে করিডরের দিকে, আমার বেডরুমের দরজার দিকে। ছম ছম ছম। আমার গলা শুকিয়ে কাঠ। আমি লেপের নিচে নিজেকে গুটিয়ে নিলাম। মনে হচ্ছিল এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। শব্দটা এসে থামল ঠিক আমার দরজার ওপাশে। অয়ন শ্বাস বন্ধ করে আছে। ওপাশ থেকে আবার নক, এবার একটু জোরে। আমি সাহস সঞ্চয় করে চিৎকার করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচ দিয়ে যে আলোটা আসছিল সেখানে একটা ছায়া পড়ল। মনে হলো কেউ একজন দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। আমি মোবাইলটা হাতে নিলাম, ভাবলাম দারোয়ানকে ফোন দেব। কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আমার হাত কেঁপে উঠল। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, নো সার্ভিস, অথচ ওয়াইফাই রাউটারটা আমার রুমেই জ্বলছে। ঠিক তখনই আমার বেডরুমের জানলায় একটা শব্দ হলো। অয়নের ফ্ল্যাটটা 3 তলায়, বাইরে কোনো ব্যালকনি নেই। তাহলে জানলার কাছে বাইরে থেকে কে আঁচড় কাটছে? অয়ন ভয়ে জমে গেল। শব্দটা বিশ্রী, অস্বস্তিকর, যেন কেউ খুব আক্রোশ নিয়ে কাজটা কাটার চেষ্টা করছে। অয়ন বিছানা থেকে নামল না। ও শুধু চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর নাম জপতে লাগল। একসময় আঁচড়ানোর শব্দটা থামল। আবার সেই নুপুরের শব্দ। এবার শব্দটা দরজার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ড্রয়িং রুমের দিকে। অয়ন ভাবল বিপদ হয়তো কেটে গেছে। ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ও জানত না, রাতটা সবে শুরু হয়েছে। আসল খেলা এখনও বাকি। ভোর 4টে নাগাদ বৃষ্টি থামল। অয়ন সাহস করে বিছানা থেকে উঠল। ও দরজাটা খুলল। করিডর অন্ধকার। ড্রয়িং রুমের লাইটটা অফ করা ছিল, কিন্তু এখন দেখল সেটা জ্বলছে নিভছে। আমি পা টিপে টিপে ড্রয়িং রুমে গেলাম। মেঝেতে কাঁচের টুকরোগুলো তখনও পড়ে আছে, কিন্তু যেটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল সেটা হলো কাঁচের টুকরোগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার দাগ, খালি পায়ের ছাপ, আর সেই পায়ে রক্ত হেগে আছে। রক্তের ছাপগুলো ড্রয়িং রুম থেকে শুরু হয়ে কিচেন হয়ে সোজা আমার স্টোর রুমের দিকে গেছে। স্টোর রুম, যেখানে আমি ইয়ামিনীর সব পুরনো জিনিস, ওর ডায়েরি, ওর জামা কাপড়, ওর গিফটগুলো একটা ট্রাঙ্কে ভরে রেখেছিলাম। আমি কি স্টোর রুমের দিকে যাব? আমার মন বলছিল, না অয়ন, যেও না। কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানছিল। আমি কম্পিত পারে স্টোর রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা ভেজানো। আমি আলতো করে ধাক্কা দিলাম। স্টোর রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অয়ন মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালালো। আলোর রেখাটা গিয়ে পড়ল সেই পুরনো ট্রাঙ্কটার ওপর। ট্রাঙ্কটা খোলা, আর ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আছে একটা লাল ওড়না, ইয়ামিনীর ওড়না। অয়ন ধীর পায়ে এগিয়ে গেল। ট্রাঙ্কের কাছে গিয়ে দেখল ওড়নাটা ভিজে চুপচুপে, যেন এইমাত্র কেউ বৃষ্টি থেকে ভিজে এসে ওটা এখানে রেখেছে। অয়ন হাত দিয়ে ওড়নাটা ধরল, বরফের মতো ঠান্ডা। ঠিক তখনই অয়নের কানের ঠিক পেছনে, খুব কাছে, একটা পরিচিত গলার স্বর শোনা গেল। আমি ছিটকে সরে গেলাম। ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি ঘরের কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অন্ধকারে হাতড়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, বাঁচাও, কেউ আছো? কিন্তু কেউ শুনল না। হঠাৎ আমি দেখলাম অন্ধকারে দুটো জলজলে চোখ আমার দিকে এগিয়ে আসছে। সাথে সেই রজনীগন্ধার গন্ধটা আরও তীব্র হচ্ছে, দম বন্ধ হয়ে আসার মতো গন্ধ।
সেই স্টোর রুমে অয়ন আটকা পড়ে গেল। আর সেই রাতে সেই বন্ধ ঘরে অয়ন যা দেখেছিল তা শোনার জন্য আপনাদের কলিজা শক্ত করতে হবে, কারণ ইয়ামিনী শুধু ফিরে আসেনি, ও সাথে করে নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সেই রাতে স্টোররুমে কি হয়েছিল? অয়ন কি সেই ছায়ার হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি ইয়ামিনীর আত্মা তাকে গ্রাস করে নিয়েছিল? জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ এটা তো কেবল শুরু, অয়নের নরক যন্ত্রণার প্রথম রাত। লিসেনার্স, আপনারা শুনছেন ভূত এফএম। আমি আরজে পায়েল। অয়নের এই লোমহর্ষক অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আমি ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত নিজের ছায়াকেও বিশ্বাস করবেন না, কারণ ছায়াও মাঝে মাঝে জীবন্ত হয়ে ওঠে। অয়ন স্টোররুমে আটকা পড়েছে, ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেছে, আর অন্ধকারের ভেতর থেকে ইয়ামিনীর গলা ভেসে আসছে। অয়ন লিখছে, সেই মুহূর্তটা বর্ণনা করার ভাষা ওর জানা নেই। মানুষ যখন চরম ভয় পায় তখন নাকি তার গলা দিয়ে আওয়াজ বের হয় না। অয়নেরও তাই হল। ও দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ওর মনে হলো সারা শরীর অবশ হয়ে আসছে। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শুনতে পাচ্ছিলাম। ট্রাঙ্কটার দিক থেকে শব্দটা আমার দিকে এগিয়ে আসছে, যেন কেউ ভিজে শরীরে মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। সেই রজনীগন্ধার গন্ধটা এখন আর মিষ্টি নেই, তার সাথে মিশেছে একটা পচা ভ্যাপসা গন্ধ, যেমনটা পুরনো কবরে থাকে। আমি বিড়বিড় করে বললাম, ইয়ামিনী, আমাকে মাফ করে দে, আমি চাইনি, আমি সত্যিই চাইনি তুই মারা যাস। হঠাৎ শব্দটা থেমে গেল, ঠিক আমার পায়ের কাছে। আমি অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার গোড়ালিটা স্পর্শ করল। হাতটা এত ঠান্ডা যে মনে হলো আগুনের ছ্যাঁকা লাগলো। অয়ন আর সহ্য করতে পারল না। ওর চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ও ওখানেই জ্ঞান হারালো। যখন অয়নের জ্ঞান ফিরল তখন সকাল। জানলা দিয়ে রোদ এসে মুখে পড়েছে। আমি চোখ মেললাম। আমি স্টোর রুমের মেঝেতে শুয়ে আছি। ট্রাঙ্কটা খোলা, কিন্তু ভেতরে সেই ভেজা ওড়নাটা নেই। সব স্বাভাবিক। আমি ভাবলাম হয়তো কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, হয়তো ডিপ্রেশনের ওষুধগুলোর সাইড এফেক্ট। আমি শরীর ঝেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আমার ভুল ভাঙল। আমি দেখলাম আমার ডান পায়ের গোড়ালিতে 5টা আঙুলের স্পষ্ট দাগ কালশিটে পড়ে গেছে। দাগগুলো নীলচে হয়ে আছে, যেন কোনো মরা মানুষের হাত আমাকে খামচে ধরেছিল। আমি শিউরে উঠলাম। তার মানে ওটা স্বপ্ন ছিল না, ইয়ামিনী সত্যিই এসেছিল। সেদিন সারা দিন আমি আর ওই ঘরে থাকতে পারলাম না। আমি বাসা থেকে বেরিয়ে একটা কফি শপে গিয়ে বসে রইলাম। আমার এক বন্ধু রাকিবকে ফোন করলাম। রাকিব সব শুনে বলল, তুই আজই আমার বাসায় চলে আয়, একা থাকিস না। আমি রাজি হলাম। বিকেলে বাসায় ফিরে ব্যাগ গোছাতে শুরু করলাম। ইচ্ছে ছিল সন্ধ্যার আগেই বেরিয়ে যাব, কিন্তু ভাগ্য বোধহয় আমার সাথে মশকরা করছিল। আমি যখন ব্যাগ গোছাচ্ছি তখন আকাশ কালো করে আবার মেঘ জমে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। অয়ন আটকে গেল। রাস্তায় জল জমে গেছে, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। রাকিব বলল, চিন্তা করিস না, তুই দরজা লক করে থাক, আমি সকালে গিয়ে তোকে নিয়ে আসব। রাত নামল, সেই অভিশপ্ত রাত। অয়ন এবার আর ভুল করল না। ও ড্রয়িং রুম, কিচেন সব লাইট জ্বালিয়ে রাখল। টিভিতে জোরে ভলিউম দিয়ে খবর ছেড়ে রাখল, যাতে নিস্তব্ধতা ওকে গ্রাস না করতে পারে। রাত 11টা। অয়নের ফোনটা বেজে উঠল। আমি চমকে উঠলাম। এত রাতে কে ফোন করবে? রাকিব হবে হয়তো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হাত থেকে ফোনটা পড়ে যেতে ধরল। কলার আইডিতে নাম ভাসছে, ইয়ামিনী মাই লাভ। লিসেনার্স, ইয়ামিনীর ফোনটা দুর্ঘটনার সময় চুরমার হয়ে গিয়েছিল। সিম কার্ডটাও নষ্ট হয়ে গিয়েছিল। পুলিশ সেটা অয়নকে ফেরত দিয়েছিল, আর অয়ন সেটা নিজের কাছে রেখে দিয়েছিল স্মৃতি হিসেবে। সেই সিমটা এখন অয়নের ড্রয়ারে রাখা একটা ভাঙা ফোনের ভেতর। তাহলে কলটা আসছে কোথা থেকে? অয়ন ফোনটা ধরল না। রিং হতে হতে কেটে গেল। আবার রিং, আবার টানা 7 বার কল এলো। অয়ন ভয়ে ফোনের দিকে পাকিয়ে বসে আছে। 8 বারের বার অয়নের মনে হলো, এটা কি হ্যাকার, নাকি সত্যিই ইয়ামিনী কিছু বলতে চায়? অয়ন কাঁপা কাঁপা হাতে রিসিভ বাটনটা স্লাইড করল, কানে ফোনটা লাগালো। আমি হ্যালো বললাম, কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ আর মাটি খোঁড়ার শব্দ। ঝপাত ঝপাত,
যেন কেউ কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? কেন এমন করছেন? ওপাশ থেকে একটা যান্ত্রিক গলার স্বর ভেসে এলো, ভিডিও কলটা রিসিভ কর অয়ন, আমাকে দেখবি না? সাথে সাথে কলটা কেটে গেল, আর ঠিক 3 সেকেন্ড পর হোয়াটসঅ্যাপে ভিডিও কল এলো। নাম সেই একই, ইয়ামিনী মাই লাভ। আপনারা কি কল্পনা করতে পারছেন অয়নের মানসিক অবস্থা? ও জানে এটা অসম্ভব, তবুও মন্ত্রমুগ্ধের মতো ভিডিও কলটা রিসিভ করল। স্ক্রিনটা প্রথমে অন্ধকার ছিল, তারপর ধীরে ধীরে আলো ফুটল। আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ক্যামেরাটা ধরা হয়েছে মাটির খুব কাছ থেকে। ভেজা ঘাস দেখা যাচ্ছে, একটা সাদা পাথরের ফলক, তাতে লেখা ইয়ামিনী আহমেদ। এটা আজিমপুর কবরস্থান। আমি চিনি এই জায়গাটা। ক্যামেরাটা ধীরে ধীরে নড়ছে, কেউ একজন ফোনটা হাতে নিয়ে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, প্লিজ এসব করবেন না, প্লিজ। কিন্তু ক্যামেরাটা থামল না, ওটা সোজা মাটির দিকে ফোকাস করল। কবরের মাটিটা কাঁচা, যেন কেউ এইমাত্র ওটা খুঁড়েছে। গর্তের ভেতরটা দেখা যাচ্ছে, আর সেই গর্তের ভেতর একটা হাত, পচা গলে যাওয়া একটা হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। আর সেই হাতে আমার দেওয়া এনগেজমেন্ট রিংটা চকচক করছে। অয়ন ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ও সোফায় কুঁকড়ে বসে পড়ল। ও বুঝতে পারছে না এটা সত্যি নাকি কোনো ভিডিও এফেক্ট, কিন্তু সেই রিংটা, ওটা তো অয়ন নিজের হাতেই ইয়ামিনীকে পরিয়ে দিয়েছিল। দাফনের সময়ও ওটা খোলা হয়নি। ঠিক তখনই অয়নের ফ্ল্যাটের মেন দরজায় কেউ ধাক্কা দিল। দরজার ওপাশ থেকে রাকিবের গলা শুনলাম, অয়ন অয়ন দরজা খোল, আমি রাকিব। আমি যেন প্রাণ ফিরে পেলাম। যাক, রাকিব এসেছে। আমি দৌড়ে গেলাম দরজার দিকে, কিন্তু দরজা খোলার ঠিক আগ মুহূর্তে আমি থমকে গেলাম। রাকিব তো বলেছিল ও সকালে আসবে। রাস্তায় হাঁটু সমান জল, এত রাতেও এলো কিভাবে? আর রাকিবের গলার স্বরটা, ওটা কি একটু অন্যরকম শোনাচ্ছে না? একটু বেশি যান্ত্রিক। অরণ ছিটকে সরে এলো দরজা থেকে। ওটা রাকিব নয়, ওটা অন্য কিছু। ঠিক সেই মুহূর্তে পুরো ফ্ল্যাটের ইলেকট্রিসিটি চলে গেল। লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার। শুধু জানলার বাইরে বিদ্যুৎ চমকের আলোয় অয়ন দেখল ওর ব্যালকনির কাঁচের দরজার ওপাশে বৃষ্টির মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা সালোয়ার কামিজ, ভিজে শরীরে দাঁড়িয়ে আছে ইয়ামিনী। আর ওর হাতে অয়নের সেই চুরমার হয়ে যাওয়া ফোনটা। ইয়ামিনী কাচের দরজায় একটা হাত রাখল, তারপর ধীরে ধীরে মুখটা তুলল। ওর মুখটা, পায়লাপু, ওর মুখটা ছিল না। যেখানে মুখ থাকার কথা সেখানে শুধুই মাংসের দলা আর দুটো গর্ত, যেখানে একসময় ওর মায়াবী চোখ ছিল। সেই মাংসপিণ্ডটা নড়ে উঠল। আমি কাঁচের এপাশ থেকেও স্পষ্ট শুনতে পেলাম ও কি বলছে, দরজাটা খোল অয়ন, আমার খুব শীত করছে। অয়ন কি দরজা খুলবে, নাকি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করবে? কিন্তু পালাবেই বা কোথায়? পুরো বাড়িটাই এখন ইয়ামিনীর দখলে। আর সবথেকে বড় কথা, অয়ন তখনও জানে না ইয়ামিনী একা আসেনি। ওর সাথে এসেছে এমন কিছু যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কি হতে যাচ্ছে অয়নের সাথে? সেই রাতে কি অয়ন বেঁচে ছিল, নাকি সকালের আলো দেখার আগেই সব শেষ হয়ে গিয়েছিল? জানতে হলে শুনতে থাকুন ভূত এফএম। ফিরছি ছোট্ট একটা বিরতির পর তৃতীয় পর্ব নিয়ে। কোথাও যাবেন না। অয়ন কাচের দরজার সামনে থেকে পিছিয়ে এলো। ওর পা চলছে না, ভয়ে অবশ হয়ে গেছে। ব্যালকনির ওপাশে যে দাঁড়িয়ে আছে সে মানুষ হতে পারে না। বৃষ্টির জলে তার শরীর ভিজে একাকার, কিন্তু তার সাদা জামাটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে অন্ধকারে। অয়ন দেখল সেই মুখহীন মাংসপিণ্ডটা কাচের ওপর তার কপালটা ঠেকিয়ে রেখেছে। পায়লাপু, আমি জানতাম ওটা ইয়ামিনী নয়, আবার মনে হচ্ছিল ওটাই ইয়ামিনী। দুর্ঘটনার দিন ওর মুখটা ঠিক এভাবেই থেতলে গিয়েছিল। ট্রাকের চাকাটা ওর মুখের ওপর দিয়ে, দীর্ঘশ্বাস। আমি সেই দৃশ্যটা ভুলতে চেয়েছিলাম, কিন্তু আজ সেই দৃশ্যটাই আমার ব্যালকনিতে দাঁড়িয়ে। হঠাৎ মেন দরজার ওপাশ থেকে রাকিবের গলাটা বদলে গেল। এতক্ষণ সে স্বাভাবিক গলায় ডাকছিল, এবার সে গলার স্বরটা পাল্টে ফেলল। ওটা আর মানুষের গলা নেই, ওটা যেন অনেকগুলো মানুষের আর্তনাদ একসঙ্গে মিশিয়ে তৈরি করা একটা যান্ত্রিক আওয়াজ। অলন চমকে উঠল। পুলিশকে মিথ্যা? অয়ন কি লুকিয়েছিল?
অয়ন দৌড়ে কিচেনের দিকে গেল। ওর মনে হলো এখান থেকে পালানোর একমাত্র রাস্তা হলো কিচেনের ছোট জানলাটা। ও কিচেনের ড্রয়ের থেকে একটা বড় ছুরি বের করল। হাত কাঁপছে, ও জানলার দিকে এগোতে যাবে। ঠিক তখনই কিচেনের বেসিনে জলের কলটা নিজে থেকে খুলে গেল। আমি কলটার দিকে তাকালাম। বেসিন থেকে জল উপচে পড়ছে, কিন্তু জলের রংটা স্বচ্ছ নয়, ওটা লাল। ঘন কালচে লাল রক্ত বেসিন থেকে উপচে ফ্লোরে পড়ছে, আর সেই রক্তের মধ্যে কিলবিল করছে ছোট ছোট পোকা। আমি বমি আটকে রাখতে পারলাম না। পিছিয়ে আসতে গিয়ে স্লিপ কাটলাম। ধপাস করে পড়ে গেলাম কিচেনের মেঝেতে। আর ঠিক তখনই সারা বাড়ি কাঁপিয়ে একটা বিকট শব্দ হলো। ড্রয়িং রুমের ব্যালকনির দরজাটা ভেঙে পড়েছে। ঝড়ো বাতাস আর বৃষ্টির জল হু হু করে ঘরের ভেতর ঢুকছে। কিন্তু বাতাসের সাথে আর কেউ কি ঢুকেছে? অয়ন কিচেনের মেঝেতে পড়ে আছে। ও শুনতে পেল ড্রয়িং রুমে কাঁচের টুকরোর ওপর দিয়ে কেউ হাঁটছে। আমি শ্বাস বন্ধ করে কিচেনের স্ল্যাবের আড়ালে লুকালাম। আমি দেখতে পাচ্ছি না কে এসেছে, কিন্তু সেই পচা মাংস আর রজনীগন্ধার গন্ধটা এখন এতটাই তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছে। আগন্তুকটা কিচেনের দরজার সামনে এসে থামল। আমি দেওয়ালের সাথে মিশে আছি। ছায়াটা কিচেনের ফ্লোরে পড়ল। একটা লম্বা এলোমেলো চুলের ছায়া, হাতে কিছু একটা ঝুলছে। আগন্তুকটা কথা বলল। এবার আর যান্ত্রিক গলা নয়, এটা হুবহু ইয়ামিনীর গলা, সেই মিষ্টি অভিমানী সুর। অয়ন বাবু, তুমি কি লুকোচ্ছ? আমরা তো লুকোচুরি খেলছি না, আজ তো আমাদের অ্যানিভার্সারি। অয়নের রক্ত হিম হয়ে গেল। এই ডাকনাম অয়নবাবু, এটা শুধু ইয়ামিনীই ডাকত, একান্ত ব্যক্তিগত মুহূর্তে। অন্য কেউ এটা জানার কথা নয়। অয়ন আর সহ্য করতে পারল না। ও ছুরিটা শক্ত করে ধরে চিৎকার করে উঠে দাঁড়ালো, সামনে আসবি না, আমি মেরে ফেলব। কিন্তু অয়ন যাকে দেখল তার জন্য ও প্রস্তুত ছিল না। কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে ইয়ামিনী, কিন্তু সে একা নয়, তার গলায় একটা দড়ি বাঁধা। দড়িটা ওপরের দিকে, মানে সিলিংয়ের দিকে উঠে গেছে, কিন্তু সেখানে কোনো হুক নেই। দড়িটা শূন্যে ভেসে আছে। আর ইয়ামিনী, তার পা দুটো মাটির ওপর ভাসছে। ও যেন ফাঁসির মঞ্চে ঝুলছে, কিন্তু হাঁটছে। ওর জিভটা বেরিয়ে আছে, চোখ দুটো কটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। মারবি? আমাকে আবার মারবি? একবার তো মেরেছিস, ট্রাকের নিচে ফেলে দিয়েছিস। ওটা কি যথেষ্ট ছিল না? আমি চিৎকার করে বললাম, আমি তোকে মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। ছায়াটা হাসল, একটা শুকনো হাড় হিম করা হাসি। অ্যাক্সিডেন্ট? সত্যিই কি তাই অয়ন? বাইকের ব্রেকটা কি এমনি এমনি ফেল করেছিল, নাকি তুই আগের রাতে গ্যারেজে গিয়ে তারটা কেটে রেখেছিলি? লিসেনার্স, গল্পের মোড় এখন 180 ডিগ্রি ঘুরে গেল। এতক্ষণ আমরা জানতাম এটা একটা দুর্ঘটনা, কিন্তু আত্মা যা বলছে তা যদি সত্যি হয়, তবে অয়ন কোনো প্রেমিক নয়, সে একজন খুনি। অয়ন পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। ওর হাত থেকে ছুরিটা পড়ে গেল। ওর মনে পড়ে গেল সেই রাতের কথা। হ্যাঁ, ইয়ামিনী অন্য কারো সাথে চ্যাট করছিল। অয়নের সন্দেহ হয়েছিল। জ্যালেসি, পাগলের মতো জ্যালেসি থেকে ও কি সত্যি ব্রেক তারটা একটু আলগা করে দিয়েছিল? ও শুধু ভয় দেখাতে চেয়েছিল, মেরে ফেলতে চায়নি। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, বিশ্বাস করি ইয়ামিনী। এই ইয়ামিনী ঝুলন্ত শরীরটা হঠাৎ করে তীব্র গতিতে আমার দিকে ভেসে এলো। ও আমার একদম মুখের সামনে এসে থামল। ওর পচা গলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ও আমার গালটা ওর ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করল। তুই আমাকে ভয় দেখাতে চেয়েছিলি, আর আমি মরে গেলাম। এখন আমি তোকে ভয় দেখাবো, কিন্তু তুই মরবি না অয়ন। মৃত্যু এত সহজ না, তুই প্রতি রাতে মরবি। হঠাৎ কিচেনের লাইটটা দপ করে জ্বলে উঠল। আমি দেখলাম ইয়ামিনীর শরীরটা গলে যাচ্ছে, মোমের মতো গলে গলে কালো পিচ্ছিল তরল হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর সেই তরলটা সাপের মতো এঁকে বেঁকে আমার পায়ের দিকে আসছে। আমি ছিটকে ড্রয়িং রুমের দিকে দৌড় দিলাম, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেল। আমার ড্রয়িং রুমটা আর ড্রয়িং রুম নেই, ওটা এখন একটা মর্গ। সোফা, টিভি কিচ্ছু নেই। সারি সারি স্ট্রেচার রাখা, আর প্রতিটা স্ট্রেচারের সাদা চাদরে ঢাকা একটা করে লাশ। অয়ন নিজের ঘরেই নেই যেন। ও চলে গেছে কোনো এক প্যারালাল ওয়ার্ল্ডে, অথবা ওর ফ্ল্যাটটাই নরক হয়ে গেছে। অয়ন দেখল মাঝখানে স্ট্রেচারটা নড়ছে, চাদরের নিচ থেকে কেউ ওঠার চেষ্টা করছে। অয়ন জানে ওই চাদরের নিচে কে আছে। অয়ন মেইন দরজার দিকে দৌড় দিল। দরজাটা হাট করে খোলা, কিন্তু বাইরে কোনো সিঁড়ি নেই, কোনো লিফট নেই। দরজার বাইরে শুধুই অন্ধকার শূন্যতা, আর সেই শূন্যতার নিচ থেকে শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ।
অয়ন দিশেহারা হয়ে আবার ঘরের ভেতরে ফিরল। ঠিক তখনই স্ট্রেচারের ওপর বসা লাশটা চাদর সরালো। এটা ইয়ামিনী নয়, এটা অয়ন নিজে। স্ট্রেচারে বসে আছে আমার নিজের লাশ, ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আমার লাশটা চোখ খুলল, আমার দিকে তাকিয়ে বলল, তুই তো সেই অ্যাক্সিডেন্টেই মারা গেছিস অয়ন। তুই কি ভুলে গেছিস? লিসেনার্স, মাথাটা কি ঘুরে গেল? অয়ন কি বেঁচে আছে, নাকি ও নিজেই মৃত, নাকি এটা ইয়ামিনীর আত্মার কোনো মগজধোলাই খালা? অয়ন যদি মরেই গিয়ে থাকে, তবে ওর আমাদের কাছে এই ইমেলটা পাঠালো কিভাবে? আর যদি বেঁচে থাকে, তবে ওর নিজের লাশ ওর সামনে বসে আছে কেন? রহস্যের জট পাকিয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে। অয়ন এখন নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান। এই নরককুণ্ড থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে, নাকি অয়নকে মেনে নিতে হবে যে সে আসলে 1 বছর আগেই মারা গেছে? আপনারা কি প্রস্তুত সত্যটা জানার জন্য, নাকি এখানেই থামিয়ে দেব? কারণ এর পরের ধাপে আমরা প্রবেশ করব এক নিষিদ্ধ জগতে, যেখানে জীবিত আর মৃতের সীমারেখা মুছে যায়। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শুনতে থাকুন ভূত এফএম, সাথে আছি আমি আর যে পায়েল। অয়ন থর থর করে কাঁপছে। তার চোখের সামনে বসে থাকা তার লাশটা হাসছে। সেই হাসিতে কোনো শব্দ নেই, কিন্তু অয়নের মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে ওর মাথায় বাড়ি মারছে। আমি চিৎকার করে বললাম, মিথ্যে, সব মিথ্যে। আমি বেঁচে আছি, আমি ব্যথা অনুভব করতে পাচ্ছি। আমি প্রমাণ করার জন্য নিজের হাতে চিমটি কাটলাম, ব্যথা পেলাম। আমি দেওয়ালের দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারলাম। দেখ, শব্দ হচ্ছে, আমি বেঁচে আছি। স্ট্রেচারে বসা আমার লাশটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর থেকে মাংস খসে পড়ছে। সে এগিয়ে এলো আমার দিকে, আমার মুখের খুব কাছে মুখ এনে বলল, তুই বেঁচে আছিস? যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে ঠান্ডা মাথায় খুন করতে পারে, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? তোর শরীর বেঁচে আছে অয়ন, কিন্তু তোর আত্মা তো সেই হাইওয়েতেই মরে গেছে। অয়ন পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। সেই লাশটা অয়নের গলা চেপে ধরল। অয়ন অনুভব করল হাতটা লোহার মতো শক্ত, দম বন্ধ হয়ে আসছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। লাশটা আমাকে ধাক্কা দিয়ে মেঝের ওপর ফেলে দিল। আর ঠিক তখনই রুমের দৃশ্যপট আবার বদলে গেল। এখন আমি আর আমার ফ্ল্যাটে নেই, আমি আবার সেই হাইওয়েতে। বৃষ্টি পড়ছে, পিচ ঢালা রাস্তায় রক্তে লাল হয়ে আছে, আর আমার পায়ের কাছে পড়ে আছে ইয়ামিনী। ওর শরীরটা চ্যাপ্টা হয়ে আছে রাস্তার সাথে। কিন্তু এবার আমি একা নই। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। তাদের সবার মুখ নেই, তারা সবাই আঙুল তুলে আমার দিকে ইশারা করছে। এটা অয়নের বিবেকের দংশন, সাইকোলজিক্যাল টর্চার। ইয়ামিনীর আত্মা অয়নকে সেই মুহূর্তটাতে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অয়ন দেখল রাস্তায় পড়ে থাকা ইয়ামিনীর লাশটা নড়ছে। ওটা হামাগুড়ি দিয়ে অয়নের পায়ের কাছে এলো, তারপর অয়নের পা জড়িয়ে ধরল। আর ইয়ামিনী বলছে, অয়ন বাবু, খুব ব্যথা করছে গো, আমাকে তোলো, আমাকে হসপিটালে নিয়ে চলো না। আমি কেঁদে ফেললাম। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম। আমি নিয়ে যাব, আমি এক্ষুনি নিয়ে যাব, আমাকে মাফ করে দিই ইয়ামিনী। আমি ওকে কোলে তোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু যেই আমি ওকে স্পর্শ করলাম, ওটা আগুন হয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল ইয়ামিনীর শরীর। আমার হাত পুড়ে যাচ্ছে, কিন্তু আমি হাত সরাতে পারছি না। ইয়ামিনী আমাকে জাপটে ধরে আছে, আর আগুনের ভেতর থেকে ওর কঙ্কালটা বেরিয়ে আসছে। সেই কঙ্কালটা আমার দিকে তাকিয়ে হাসছে। তুই আমাকে হসপিটালে নিয়ে যাসনি অয়ন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মৃত্যু দেখেছিস। তুই পুলিশ আসার আগে বাইকের তারটা পকেটে লুকিয়েছিলি, মনে নেই? লিসেনার্স, অয়নের মনে পড়ে গেল। হ্যাঁ, সে তাই করেছিল। সে ইয়ামিনীকে বাঁচানোর চেষ্টা করেনি, সে নিজের চামড়া বাঁচানোর চেষ্টা করেছিল। হঠাৎ অয়ন বাস্তবে ফিরে এলো। ও আবার নিজের ফ্ল্যাটে ড্রয়িং রুমের মেঝেতে শুয়ে আছে। ওর হাত দুটো সত্যিই লাল হয়ে আছে, যেন পুড়ে গেছে। বাইরে ঝড় থামেনি, কিন্তু এখন ঝড়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিশেছে, সাইরেনের শব্দ, পুলিশের সাইরেন। পুলিশ? পুলিশ কেন আসছে? রাকিব কি পুলিশ নিয়ে এসেছে? আমি হামাগুড়ি দিয়ে জানলার কাছে গেলাম, নিচে তাকালাম। রাস্তায় পুলিশের গাড়ি আর একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, লাল নীল বাতি জ্বলছে। আমি আশার আলো দেখলাম। পুলিশ এসেছে, ওরা আমাকে বাঁচাবে। আমি জানলা দিয়ে চিৎকার করতে চাইলাম, বাঁচাও, আমি এখানে। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি দেখলাম পুলিশরা গাড়ি থেকে নামছে। তারা গেট দিয়ে ভেতরে ঢুকছে না, তারা নিচে বাগানের দিকে যাচ্ছে। বাগানের একটা নির্দিষ্ট জায়গায় তারা টর্চ লাইট ফেলছে। সেই জায়গাটা যেখানে আমি গত সপ্তাহে নতুন করে মাটি ভরাট করেছিলাম গোলাপ গাছ লাগাবো বলে। অয়নের বুকটা ধক করে উঠল। গোলাপ গাছ নাকি অন্য কিছু? অয়ন কি শুধু বাইকের ব্রেকই ফেল করিয়েছিল,
নাকি ইয়ামিনীর সাথে জড়িত আরও কোনো প্রমাণ ও ওর বাগানে পুঁতে রেখেছিল? ঠিক তখনই অয়নের ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল, দড়াম করে। করিডোর থেকে একটা হুইলচেয়ার গড়িয়ে গড়িয়ে ড্রয়িং রুমে ঢুকল। হুইলচেয়ারটা খালি, কিন্তু ওটা এসে ঠিক অয়নের সামনে থামল, এবং সেই হুইলচেয়ারের সিটে রাখা আছে অয়নের সেই ব্রেক কাটার প্লায়ার্সটা, যেটা ও দুর্ঘটনার পর লুকিয়ে ফেলেছিল, আর তার পাশে রাখা ইয়ামিনীর সেই দুমড়ে যাওয়া মোবাইলটা। ফোনটা বাজছে। অয়ন হাত বাড়ালো, রিসিভ করল। ওপাশ থেকে ইয়ামিনীর গলা, কিন্তু এবার গলাটা শান্ত, খুব শান্ত। ইয়ামিনী বলছে পুলিশরা ওটা পেয়ে গেছে অয়ন, তোর সেই ডায়েরিটা, যেটা তুই পুঁতে রেখেছিলিস, যেখানে তুই লিখেছিলিস তুই আমাকে কতটা ঘৃণা করতিস। খেলা শেষ অয়নবাবু। ডায়েরি? আমি তো ওটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োয় ইয়ামিনী বলছে এখন তোর কাছে দুটো রাস্তা আছে, হয় পুলিশের কাছে ধরা দে, সারা জীবন জেলে পচে মোর, অথবা আমার কাছে চলে আয়, আমি তোকে নিতে এসেছি, আমরা আবার একসাথে থাকব অনন্তকাল ধরে। অয়ন এখন খাদের কিনারে, একদিকে জেলের অন্ধকার কুঠুরি আর ফাঁসির দড়ি, অন্যদিকে প্রেমিকার অতৃপ্ত আত্মা আর নরক যন্ত্রণা। অয়ন দেখল ব্যালকনির দরজাটা আবার খুলে গেছে। বাইরে আর বৃষ্টি নেই, সেখানে একটা অফুরন্ত কালো গহ্বর, আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে ইয়ামিনী, হাত বাড়িয়ে ডাকছে, আয় অয়ন, চলে আয়। অয়ন সম্মোহিতের মতো উঠে দাঁড়ালো। ও কি পুলিশের হাতে ধারা দেবে, নাকি ইয়ামিনীর ডাকে সাড়া দিয়ে সেই অন্ধকারে ঝাঁপ দেবে? কিন্তু গল্পের শেষটা এত সহজ নয়, কারণ পুলিশ নিচে যা পেয়েছে তা কোনো ডায়েরি নয়। তারা যা পেয়েছে তা অয়নের এই পুরো অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে দেবে। কি পেয়েছে পুলিশ, আর অয়ন আসলে কে? লিসেনার্স, আপনারা কি তৈরি শেষ এবং চূড়ান্ত ধাক্কাটার জন্য, যেখানে সব রহস্যের জট খুলবে এবং এমন এক সত্য সামনে আসবে যা শোনার পর আপনি আর আপনার পাশের মানুষটিকেও বিশ্বাস করতে পারবেন না? শুনতে থাকুন ভূত এফএম। ফিরছি শেষ বিরতির পর পঞ্চম এবং শেষ পর্ব নিয়ে। হ্যালো, 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 গুড ইভিনিং, বা বলা ভালো গুড মিডনাইট। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা পেরিয়ে গেছে, শহরের সব কোলাহল যখন একদম শান্ত, ঠিক তখনই আমি আর যে পায়েল এসে গেছি ভূত এফএমের স্টুডিও থেকে। আজকের রাতটা একটু অন্যরকম। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন কেউ ওপাশ থেকে নক করছে। ঠিক এরকমই একটা রাতে কিছু মানুষ এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয় যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করা হয়েছে সেটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটা একটা প্রেমের গল্প, একটা হারিয়ে ফেলার গল্প, আর সবশেষে একটা হাড় হিম করা ফিরে আসার গল্প। ঘটনাটা পাঠিয়েছেন ঢাকার উত্তরা থেকে অয়ন। অয়নের মেলে লেখা প্রতিটি শব্দ পড়ার সময় আমার নিজেরই হাত কাঁপছিল। আপনারা যারা একা আছেন প্লিজ ঘরের দরজাটা ভালো করে লক করে নিন, আর যারা দুর্বল হার্টের তারা এক্ষুনি রেডিওটা বন্ধ করে দিন, কারণ ইয়ামিনীর গল্প একবার শুরু হলে আপনি আর পালাতে পারবেন না। অয়ন লিখছেন, ঘটনাটা শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে। তারিখটা ছিল 13ই অগস্ট। অয়ন এবং ইয়ামিনীর সম্পর্ক ছিল 5 বছরের। কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি, ওরা ছিল একে অপরের ছায়া। ইয়ামিনী মেয়েটা ছিল খুব চনমনে, খুব প্রাণবন্ত। ওর বিশেষ একটা শখ ছিল, সেটা হলো বৃষ্টি। আকাশ কালো করে মেঘ জমলেই ইয়ামিনী অয়নকে ফোন করত। পায়েলাপু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইয়ামিনী বৃষ্টির বন্ধ পেত। ও বলতো, অয়ন দেখিস আজ বৃষ্টি হবে, চল না লং ড্রাইভে যাই। আমি বারণ করতাম, কিন্তু ওর ওই আবদারের কাছে আমি সব সময় হেরে যেতাম। কে জানতো ওই বৃষ্টি আমাদের জীবনটা তছনছ করে দেবে। সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। আমি বাইক চালাচ্ছিলাম, পেছনে ইয়ামিনী। ও আমাকে জড়িয়ে ধরে গুনগুন করে গান গাইছিল। রাস্তাটা ছিল পিচ্ছিল। হঠাৎ একটা মোড় ঘুরতেই উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া ট্রাক। অয়ন ছিটকে পড়েছিল রাস্তার একপাশে। হেলমেট থাকাই সে বেঁচে যায়, কিন্তু ইয়ামিনী, ট্রাকের চাকাটা ওর শরীরের ওপর দিয়ে চলে গিয়েছিল। অয়ন যখন জ্ঞান ফিরে পেয়ে দৌড়ে ইয়ামিনীর কাছে যায়, তখন ইয়ামিনী আর নেই। রক্তে ভেসে যাচ্ছে বৃষ্টির জল। ওর প্রিয় সাদা সালোয়ার কামিজটা লাল হয়ে গেছে। অয়ন শুধু দেখেছিল ইয়ামিনীর একটা হাত রাস্তার দিকে বাড়ানো, আর ওর চোখের মণিটা স্থির হয়ে আছে অয়নের দিকে। এরপরের গল্পটা শুধুই ডিপ্রেশনের। অয়ন নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল, কারো সাথে কথা বলতো না, ঠিকমতো খেত না।
ইয়ামিনীর স্মৃতি ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ও ভাবত, কেন ও বাইকটা নিয়ে বেরোলো, কেন ও ইয়ামিনীর কথা শুনল। এই অপরাধ বোধ ওকে পাগল করে দিচ্ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় ঠিক 1 বছর পর, 13ই অগাস্ট, ইয়ামিনীর মৃত্যুবার্ষিকী। অয়ন এখন উত্তরাতে একটা ফ্ল্যাটে একা থাকে, বাবা মা থাকেন গ্রামের বাড়িতে। অয়ন চেয়েছিল শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে। ফ্ল্যাটটা বেশ বড়, 3 তলায়, নিচে একটা বাগান আছে। সেদিনও বাইরে ঠিক আজকের মতোই বৃষ্টি হচ্ছিল। অয়ন লিভিং রুমে সোফায় বসে ইয়ামিনীর একটা পুরনো ছবি দেখছিল। ঘড়িতে তখন রাত 2:15। আমি ছবির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো ঘরের টেম্পারেচারটা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। এসি চালানো ছিল না, তবুও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা অদ্ভুত হিমশীতল হাওয়া আমার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। আমি চমকে উঠে তাকালাম। জানলাগুলো তো বন্ধ, তাহলে বাতাস আসছে কোথা থেকে? আমি উঠে দাঁড়ালাম। কিচেনে গিয়ে জল খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিলাম। ঠিক তখনই গ্লাসটা আমার হাত থেকে ফসকে যায়নি। আমার মনে হলো কেউ যেন ওটা আমার হাত থেকে থাবা মেরে ফেলে দিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকটা ধপধপ করছে। ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো আমি বেশি ভাবছি। নিচু হয়ে কাঁচের টুকরোগুলো তোলার চেষ্টা করলাম। তখনই নাকে একটা গন্ধ এলো, রজনীগন্ধার গন্ধ। খুব তীব্র, খুব মিষ্টি একটা গন্ধ। আমার সারা শরীর অবশ হয়ে গেল। এই পারফিউমটা ইয়ামিনী ব্যবহার করত। ওর মৃত্যুর পর আমি সব জিনিস প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে? উফ, লিসেনার্স, আপনারা ভাবতে পারছেন মাঝরাতে একা একটা ফ্ল্যাটে মৃত প্রেমিকার গায়ের গন্ধ? অয়ন কিন্তু তখনও বিশ্বাস করতে পারছিল না। ও ভাবছে এটা ওর হ্যালুসিনেশন। ও দ্রুত বেডরুমে চলে গেল, দরজাটা লক করে দিল, লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম কি আর আসে? বিছানায় শুয়ে ও সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টির তোড় বাড়ছে। হঠাৎ ও শুনতে পেল শব্দটা আসছিল ড্রয়িং রুম থেকে। খুব ধীর লয়, কেউ যেন পা টিপে টিপে হাঁটছে, আর প্রতিটা পায়ে নূপুর বাজছে। ইয়ামিনী নূপুর পড়তে খুব ভালোবাসত। ও যখন হাঁটত ঠিক এই শব্দটাই হতো। কিন্তু ও তো নেই, ও তো 1 বছর আগেই। আমি কান খাড়া করে রইলাম। শব্দটা ড্রয়িং রুম থেকে এগিয়ে আসছে করিডরের দিকে, আমার বেডরুমের দরজার দিকে। ছম ছম ছম। আমার গলা শুকিয়ে কাঠ। আমি লেপের নিচে নিজেকে গুটিয়ে নিলাম। মনে হচ্ছিল এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। শব্দটা এসে থামল ঠিক আমার দরজার ওপাশে। অয়ন শ্বাস বন্ধ করে আছে। ওপাশ থেকে আবার নক, এবার একটু জোরে। আমি সাহস সঞ্চয় করে চিৎকার করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচ দিয়ে যে আলোটা আসছিল সেখানে একটা ছায়া পড়ল। মনে হলো কেউ একজন দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। আমি মোবাইলটা হাতে নিলাম। ভাবলাম দারোয়ানকে ফোন দেব, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আমার হাত কেঁপে উঠল। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, নো সার্ভিস, অথচ ওয়াইফাই রাউটারটা আমার রুমেই জ্বলছে। ঠিক তখনই আমার বেডরুমের জানলায় একটা শব্দ হলো। অয়নের ফ্ল্যাটটা 3 তলায়, বাইরে কোনো ব্যালকনি নেই। তাহলে জানলার কাছে বাইরে থেকে কে আঁচড় কাটছে? অয়ন ভয়ে জমে গেল। শব্দটা বিশ্রী, অস্বস্তিকর, যেন কেউ খুব আক্রোশ নিয়ে কাজটা কাটার চেষ্টা করছে। অয়ন বিছানা থেকে নামল না। ও শুধু চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর নাম জপতে লাগল। একসময় আঁচড়ানোর শব্দটা থামল। আবার সেই নূপুরের শব্দ। এবার শব্দটা দরজার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ড্রয়িং রুমের দিকে। অয়ন ভাবল বিপদ হয়তো কেটে গেছে। ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ও জানত না, রাতটা সবে শুরু হয়েছে। আসল খেলা এখনও বাকি। ভোর 4টে নাগাদ বৃষ্টি থামল। অয়ন সাহস করে বিছানা থেকে উঠল। ও দরজাটা খুলল। করিডর অন্ধকার। ড্রয়িং রুমের লাইটটা অফ করা ছিল, কিন্তু এখন দেখল সেটা জ্বলছে নিভছে। আমি পা টিপে টিপে ড্রয়িং রুমে গেলাম। মেঝেতে কাঁচের টুকরোগুলো তখনও পড়ে আছে, কিন্তু যেটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল সেটা হলো কাঁচের টুকরোগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার দাগ, খালি পায়ের ছাপ, আর সেই পায়ে রক্ত হেগে আছে। রক্তের ছাপগুলো ড্রয়িং রুম থেকে শুরু হয়ে কিচেন হয়ে সোজা আমার স্টোর রুমের দিকে গেছে। স্টোর রুম, যেখানে আমি ইয়ামিনীর সব পুরনো জিনিস, ওর ডায়েরি, ওর জামা কাপড়, ওর গিফটগুলো একটা ট্রাঙ্কে ভরে রেখেছিলাম। আমি কি স্টোর রুমের দিকে যাব? আমার মন বলছিল, না অয়ন, যেও না। কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানছিল। আমি কম্পিত পারে স্টোর রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা ভেজানো। আমি আলতো করে ধাক্কা দিলাম। স্টোর রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার।
অয়ন মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালালো। আলোর রেখাটা গিয়ে পড়ল সেই পুরনো ট্রাঙ্কটার ওপর। ট্রাঙ্কটা খোলা, আর ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আছে একটা লাল ওড়না, ইয়ামিনীর ওড়না। অয়ন ধীর পায়ে এগিয়ে গেল। ট্রাঙ্কের কাছে গিয়ে দেখল ওড়নাটা ভিজে চুপচুপে, যেন এইমাত্র কেউ বৃষ্টি থেকে ভিজে এসে ওটা এখানে রেখেছে। অয়ন হাত দিয়ে ওড়নাটা ধরল, বরফের মতো ঠান্ডা। ঠিক তখনই অয়নের কানের ঠিক পেছনে, খুব কাছে, একটা পরিচিত গলার স্বর শোনা গেল। আমি ছিটকে সরে গেলাম। ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি ঘরের কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অন্ধকারে হাতড়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, বাঁচাও, কেউ আছো? কিন্তু কেউ শুনল না। হঠাৎ আমি দেখলাম অন্ধকারে দুটো জলজলে চোখ আমার দিকে এগিয়ে আসছে, সাথে সেই রজনীগন্ধার গন্ধটা আরও তীব্র হচ্ছে, দম বন্ধ হয়ে আসার মতো গন্ধ। সেই স্টোর রুমে অয়ন আটকা পড়ে গেল। আর সেই রাতে, সেই বন্ধ ঘরে অয়ন যা দেখেছিল তা শোনার জন্য আপনাদের কলিজা শক্ত করতে হবে। কারণ ইয়ামিনী শুধু ফিরে আসেনি, ও সাথে করে নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সেই রাতে স্টোর রুমে কী হয়েছিল? অয়ন কি সেই ছায়ার হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি ইয়ামিনীর আত্মা তাকে গ্রাস করে নিয়েছিল? জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ এটা তো কেবল শুরু, অয়নের নরক যন্ত্রণার প্রথম রাত। লিসেনার্স, আপনারা শুনছেন ভূত এফএম। আমি আরজে পায়েল। অয়নের এই লোমহর্ষক অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আমি ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত নিজের ছায়াকেও বিশ্বাস করবেন না, কারণ ছায়াও মাঝে মাঝে জীবন্ত হয়ে ওঠে। অয়ন স্টোর রুমে আটকা পড়েছে, ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেছে, আর অন্ধকারের ভেতর থেকে ইয়ামিনীর গলা ভেসে আসছে। অয়ন লিখছে, সেই মুহূর্তটা বর্ণনা করার ভাষা ওর জানা নেই। মানুষ যখন চরম ভয় পায় তখন নাকি তার গলা দিয়ে আওয়াজ বের হয় না। অয়নেরও তাই হল। ও দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ওর মনে হলো সারা শরীর অবশ হয়ে আসছে। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শুনতে পাচ্ছিলাম। ট্রাঙ্কটার দিক থেকে শব্দটা আমার দিকে এগিয়ে আসছে, যেন কেউ ভিজে শরীরে মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। সেই রজনীগন্ধার গন্ধটা এখন আর মিষ্টি নেই, তার সাথে মিশেছে একটা পচা ভ্যাপসা গন্ধ, যেমনটা পুরনো কবরে থাকে। আমি বিড়বিড় করে বললাম, ইয়ামিনী, আমাকে মাফ করে দে, আমি চাইনি, আমি সত্যিই চাইনি তুই মারা যাস। হঠাৎ শব্দটা থেমে গেল, ঠিক আমার পায়ের কাছে। আমি অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার গোড়ালিটা স্পর্শ করল। হাতটা এত ঠান্ডা যে মনে হলো আগুনের ছ্যাঁকা লাগলো। অয়ন আর সহ্য করতে পারল না। ওর চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ও ওখানেই জ্ঞান হারালো। যখন অয়নের জ্ঞান ফিরল তখন সকাল। জানলা দিয়ে রোদ এসে মুখে পড়েছে। আমি চোখ মেললাম। আমি স্টোর রুমের মেঝেতে শুয়ে আছি। ট্রাঙ্কটা খোলা, কিন্তু ভেতরে সেই ভেজা ওড়নাটা নেই। সব স্বাভাবিক। আমি ভাবলাম হয়তো কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, হয়তো ডিপ্রেশনের ওষুধগুলোর সাইড এফেক্ট। আমি শরীর ঝেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আমার ভুল ভাঙল। আমি দেখলাম আমার ডান পায়ের গোড়ালিতে 5টা আঙুলের স্পষ্ট দাগ কালশিটে পড়ে গেছে। দাগগুলো নীলচে হয়ে আছে, যেন কোনো মরা মানুষের হাত আমাকে খামচে ধরেছিল। আমি শিউরে উঠলাম। তার মানে ওটা স্বপ্ন ছিল না, ইয়ামিনী সত্যিই এসেছিল। সেদিন সারা দিন আমি আর ওই ঘরে থাকতে পারলাম না। আমি বাসা থেকে বেরিয়ে একটা কফি শপে গিয়ে বসে রইলাম। আমার এক বন্ধু রাকিবকে ফোন করলাম। রাকিব সব শুনে বলল, তুই আজই আমার বাসায় চলে আয়, একা থাকিস না। আমি রাজি হলাম। বিকেলে বাসায় ফিরে ব্যাগ গোছাতে শুরু করলাম। ইচ্ছে ছিল সন্ধ্যার আগেই বেরিয়ে যাব, কিন্তু ভাগ্য বোধহয় আমার সাথে মশকরা করছিল। আমি যখন ব্যাগ গোছাচ্ছি তখন আকাশ কালো করে আবার মেঘ জমে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। অয়ন আটকে গেল। রাস্তায় জল জমে গেছে, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। রাকিব বলল, চিন্তা করিস না, তুই দরজা লক করে থাক, আমি সকালে গিয়ে তোকে নিয়ে আসব। রাত নামল, সেই অভিশপ্ত রাত। অয়ন এবার আর ভুল করল না। ও ড্রয়িং রুম, কিচেন সব লাইট জ্বালিয়ে রাখল।
টিভিতে জোরে ভলিউম দিয়ে খবর ছেড়ে রাখল যাতে নিস্তব্ধতা ওকে গ্রাস না করতে পারে। রাত 11টা। অয়নের ফোনটা বেজে উঠল। আমি চমকে উঠলাম। এত রাতে কে ফোন করবে? রাকিব হবে হয়তো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হাত থেকে ফোনটা পড়ে যেতে ধরল। কলার আইডিতে নাম ভাসছে ইয়ামিনী মাই লাভ। লিসেনার্স, ইয়ামিনীর ফোনটা দুর্ঘটনার সময় চুরমার হয়ে গিয়েছিল, সিম কার্ডটাও নষ্ট হয়ে গিয়েছিল। পুলিশ সেটা অয়নকে ফেরত দিয়েছিল, আর অয়ন সেটা নিজের কাছে রেখে দিয়েছিল স্মৃতি হিসেবে। সেই সিমটা এখন অয়নের ড্রয়ারে রাখা একটা ভাঙা ফোনের ভেতর। তাহলে কলটা আসছে কোথা থেকে? অয়ন ফোনটা ধরল না। রিং হতে হতে কেটে গেল। আবার রিং, আবার টানা 7 বার কল এলো। অয়ন ভয়ে ফোনের দিকে পাকিয়ে বসে আছে। 8 বারের বার অয়নের মনে হলো এটা কি হ্যাকার, নাকি সত্যিই ইয়ামিনী কিছু বলতে চায়। অয়ন কাঁপা কাঁপা হাতে রিসিভ বাটনটা স্লাইড করল, কানে ফোনটা লাগালো। আমি হ্যালো বললাম, কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ আর আর মাটি খোঁড়ার শব্দ। ঝপাত ঝপাত, যেন কেউ কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? কেন এমন করছেন? ওপাশ থেকে একটা যান্ত্রিক গলার স্বর ভেসে এলো, ভিডিও কলটা রিসিভ কর অয়ন, আমাকে দেখবি না। সাথে সাথে কলটা কেটে গেল, আর ঠিক 3 সেকেন্ড পর হোয়াটসঅ্যাপে ভিডিও কল এলো। নাম সেই একই, ইয়ামিনী মাই লাভ। আপনারা কি কল্পনা করতে পারছেন অয়নের মানসিক অবস্থা? ও জানে এটা অসম্ভব, তবুও মন্ত্রমুগ্ধের মতো ভিডিও কলটা রিসিভ করল। স্ক্রিনটা প্রথমে অন্ধকার ছিল, তারপর ধীরে ধীরে আলো ফুটল। আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ক্যামেরাটা ধরা হয়েছে মাটির খুব কাছ থেকে। ভেজা ঘাস দেখা যাচ্ছে, একটা সাদা পাথরের ফলক, তাতে লেখা ইয়ামিনী আহমেদ। এটা আজিমপুর কবরস্থান। আমি চিনি এই জায়গাটা। ক্যামেরাটা ধীরে ধীরে নড়ছে। কেউ একজন ফোনটা হাতে নিয়ে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, প্লিজ এসব করবেন না, প্লিজ। কিন্তু ক্যামেরাটা থামল না। ওটা সোজা মাটির দিকে ফোকাস করল। কবরের মাটিটা কাঁচা, যেন কেউ এইমাত্র ওটা খুঁড়েছে। গর্তের ভেতরটা দেখা যাচ্ছে, আর সেই গর্তের ভেতর একটা হাত, পচা গলে যাওয়া একটা হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। আর সেই হাতে আমার দেওয়া এনগেজমেন্ট রিংটা চকচক করছে। অয়ন ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ও সোফায় কুঁকড়ে বসে পড়ল। ও বুঝতে পারছে না এটা সত্যি নাকি কোনো ভিডিও এফেক্ট, কিন্তু সেই রিংটা, ওটা তো অয়ন নিজের হাতেই ইয়ামিনীকে পরিয়ে দিয়েছিল। দাফনের সময়ও ওটা খোলা হয়নি। ঠিক তখনই অয়নের ফ্ল্যাটের মেন দরজায় কেউ ধাক্কা দিল। দরজার ওপাশ থেকে রাকিবের গলা শুনলাম, অয়ন অয়ন, দরজা খোল, আমি রাকিব। আমি যেন প্রাণ ফিরে পেলাম। যাক, রাকিব এসেছে। আমি দৌড়ে গেলাম দরজার দিকে, কিন্তু দরজা খোলার ঠিক আগ মুহূর্তে আমি থমকে গেলাম। রাকিব তো বলেছিল ও সকালে আসবে। রাস্তায় হাঁটু সমান জল, এত রাতেও এলো কিভাবে? আর রাকিবের গলার স্বরটা, ওটা কি একটু অন্যরকম শোনাচ্ছে না? একটু বেশি যান্ত্রিক। অরণ ছিটকে সরে এলো দরজা থেকে। ওটা রাকিব নয়, ওটা অন্য কিছু। ঠিক সেই মুহূর্তে পুরো ফ্ল্যাটের ইলেকট্রিসিটি চলে গেল। লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার। শুধু জানলার বাইরে বিদ্যুৎ চমকের আলোয় অয়ন দেখল ওর ব্যালকনির কাঁচের দরজার ওপাশে বৃষ্টির মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা সালোয়ার কামিজ, ভিজে শরীরে দাঁড়িয়ে আছে ইয়ামিনী। আর ওর হাতে অয়নের সেই চুরমার হয়ে যাওয়া ফোনটা। ইয়ামিনী কাচের দরজায় একটা হাত রাখল, তারপর ধীরে ধীরে মুখটা তুলল। ওর মুখটা, পায়লাপু, ওর মুখটা ছিল না। যেখানে মুখ থাকার কথা সেখানে শুধুই মাংসের দলা আর দুটো গর্ত, যেখানে একসময় ওর মায়াবী চোখ ছিল। সেই মাংসপিণ্ডটা নড়ে উঠল। আমি কাঁচের এপাশ থেকেও স্পষ্ট শুনতে পেলাম ও কি বলছে। দরজাটা খোল অয়ন, আমার খুব শীত করছে। অয়ন কি দরজা খুলবে, নাকি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করবে? কিন্তু পালাবেই বা কোথায়? পুরো বাড়িটাই এখন ইয়ামিনীর দখলে। আর সবথেকে বড় কথা, অয়ন তখনও জানে না ইয়ামিনী একা আসেনি। ওর সাথে এসেছে এমন কিছু যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।
কি হতে যাচ্ছে অয়নের সাথে? সেই রাতে কি অয়ন বেঁচে ছিল, নাকি সকালের আলো দেখার আগেই সব শেষ হয়ে গিয়েছিল? জানতে হলে শুনতে থাকুন ভূত এফএম। ফিরছি ছোট্ট একটা বিরতির পর তৃতীয় পর্ব নিয়ে। কোথাও যাবেন না। অয়ন কাচের দরজার সামনে থেকে পিছিয়ে এলো। ওর পা চলছে না, ভয়ে অবশ হয়ে গেছে। ব্যালকনির ওপাশে যে দাঁড়িয়ে আছে সে মানুষ হতে পারে না। বৃষ্টির জলে তার শরীর ভিজে একাকার, কিন্তু তার সাদা জামাটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে অন্ধকারে। অয়ন দেখল সেই মুখহীন মাংসপিণ্ডটা কাচের ওপর তার কপালটা ঠেকিয়ে রেখেছে। পায়লাপু, আমি জানতাম ওটা ইয়ামিনী নয়, আবার মনে হচ্ছিল ওটাই ইয়ামিনী। দুর্ঘটনার দিন ওর মুখটা ঠিক এভাবেই থেতলে গিয়েছিল। ট্রাকের চাকাটা ওর মুখের ওপর দিয়ে দীর্ঘশ্বাস। আমি সেই দৃশ্যটা ভুলতে চেয়েছিলাম, কিন্তু আজ সেই দৃশ্যটাই আমার ব্যালকনিতে দাঁড়িয়ে। হঠাৎ মেন দরজার ওপাশ থেকে রাকিবের গলাটা বদলে গেল। এতক্ষণ সে স্বাভাবিক গলায় ডাকছিল, এবার সে গলার স্বরটা পাল্টে ফেলল। ওটা আর মানুষের গলা নেই, ওটা যেন অনেকগুলো মানুষের আর্তনাদ একসঙ্গে মিশিয়ে তৈরি করা একটা যান্ত্রিক আওয়াজ। অলন চমকে উঠল। পুলিশকে মিথ্যা? অয়ন কি লুকিয়েছিল? অয়ন দৌড়ে কিচেনের দিকে গেল। ওর মনে হলো এখান থেকে পালানোর একমাত্র রাস্তা হলো কিচেনের ছোট জানলাটা। ও কিচেনের ড্রয়ের থেকে একটা বড় ছুরি বের করল। হাত কাঁপছে, ও জানলার দিকে এগোতে যাবে। ঠিক তখনই কিচেনের বেসিনে জলের কলটা নিজে থেকে খুলে গেল। আমি কলটার দিকে তাকালাম। বেসিন থেকে জল উপচে পড়ছে, কিন্তু জলের রংটা স্বচ্ছ নয়, ওটা লাল। ঘন কালচে লাল রক্ত বেসিন থেকে উপচে ফ্লোরে পড়ছে, আর সেই রক্তের মধ্যে কিলবিল করছে ছোট ছোট পোকা। আমি বমি আটকে রাখতে পারলাম না। পিছিয়ে আসতে গিয়ে স্লিপ কাটলাম। ধপাস করে পড়ে গেলাম কিচেনের মেঝেতে। আর ঠিক তখনই সারা বাড়ি কাঁপিয়ে একটা বিকট শব্দ হলো। ড্রয়িং রুমের ব্যালকনির দরজাটা ভেঙে পড়েছে। ঝড়ো বাতাস আর বৃষ্টির জল হু হু করে ঘরের ভেতর ঢুকছে, কিন্তু বাতাসের সাথে আর কেউ কি ঢুকেছে? অয়ন কিচেনের মেঝেতে পড়ে আছে। ও শুনতে পেল ড্রয়িং রুমে কাঁচের টুকরোর ওপর দিয়ে কেউ হাঁটছে। আমি শ্বাস বন্ধ করে কিচেনের স্ল্যাবের আড়ালে লুকালাম। আমি দেখতে পাচ্ছি না কে এসেছে, কিন্তু সেই পচা মাংস আর রজনীগন্ধার গন্ধটা এখন এতটাই তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছে। আগন্তুকটা কিচেনের দরজার সামনে এসে থামল। আমি দেওয়ালের সাথে মিশে আছি। ছায়াটা কিচেনের ফ্লোরে পড়ল। একটা লম্বা এলোমেলো চুলের ছায়া, হাতে কিছু একটা ঝুলছে। আগন্তুকটা কথা বলল। এবার আর যান্ত্রিক গলা নয়, এটা হুবহু ইয়ামিনীর গলা, সেই মিষ্টি অভিমানী সুর। অয়ন বাবু, তুমি কি লুকোচ্ছ? আমরা তো লুকোচুরি খেলছি না, আজ তো আমাদের অ্যানিভার্সারি। অয়নের রক্ত হিম হয়ে গেল। এই ডাকনাম অয়নবাবু, এটা শুধু ইয়ামিনীই ডাকত, একান্ত ব্যক্তিগত মুহূর্তে। অন্য কেউ এটা জানার কথা নয়। অয়ন আর সহ্য করতে পারল না। ও ছুরিটা শক্ত করে ধরে চিৎকার করে উঠে দাঁড়ালো, সামনে আসবি না, আমি মেরে ফেলব। কিন্তু অয়ন যাকে দেখল তার জন্য ও প্রস্তুত ছিল না। কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে ইয়ামিনী, কিন্তু সে একা নয়, তার গলায় একটা দড়ি বাঁধা। দড়িটা ওপরের দিকে, মানে সিলিংয়ের দিকে উঠে গেছে, কিন্তু সেখানে কোনো হুক নেই। দড়িটা শূন্যে ভেসে আছে। আর ইয়ামিনী, তার পা দুটো মাটির ওপর ভাসছে। ও যেন ফাঁসির মঞ্চে ঝুলছে, কিন্তু হাঁটছে। ওর জিভটা বেরিয়ে আছে, চোখ দুটো কটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। মারবি? আমাকে আবার মারবি? একবার তো মেরেছিস, ট্রাকের নিচে ফেলে দিয়েছিস। ওটা কি যথেষ্ট ছিল না? আমি চিৎকার করে বললাম, আমি তোকে মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। ছায়াটা হাসল, একটা শুকনো হাড় হিম করা হাসি। অ্যাক্সিডেন্ট? সত্যিই কি তাই অয়ন? বাইকের ব্রেকটা কি এমনি এমনি ফেল করেছিল, নাকি তুই আগের রাতে গ্যারেজে গিয়ে তারটা কেটে রেখেছিলি? লিসেনার্স, গল্পের মোড় এখন 180 ডিগ্রি ঘুরে গেল। এতক্ষণ আমরা জানতাম এটা একটা দুর্ঘটনা, কিন্তু আত্মা যা বলছে তা যদি সত্যি হয়, তবে অয়ন কোনো প্রেমিক নয়, সে একজন খুনি। অয়ন পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। ওর হাত থেকে ছুরিটা পড়ে গেল। ওর মনে পড়ে গেল সেই রাতের কথা। হ্যাঁ, ইয়ামিনী অন্য কারো সাথে চ্যাট করছিল। অয়নের সন্দেহ হয়েছিল। জ্যালেসি, পাগলের মতো জ্যালেসি থেকে ও কি সত্যি ব্রেক তারটা একটু আলগা করে দিয়েছিল? ও শুধু ভয় দেখাতে চেয়েছিল, মেরে ফেলতে চায়নি। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, বিশ্বাস করি ইয়ামিনী। এই ইয়ামিনী ঝুলন্ত শরীরটা হঠাৎ করে তীব্র গতিতে আমার দিকে ভেসে এলো। ও আমার একদম মুখের সামনে এসে থামল। ওর পচা গলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে।
ও আমার গালটা ওর ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করল। তুই আমাকে ভয় দেখাতে চেয়েছিলি, আর আমি মরে গেলাম। এখন আমি তোকে ভয় দেখাবো, কিন্তু তুই মরবি না অয়ন। মৃত্যু এত সহজ না, তুই প্রতি রাতে মরবি। হঠাৎ কিচেনের লাইটটা দপ করে জ্বলে উঠল। আমি দেখলাম ইয়ামিনীর শরীরটা গলে যাচ্ছে, মোমের মতো গলে গলে কালো পিচ্ছিল তরল হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর সেই তরলটা সাপের মতো এঁকে বেঁকে আমার পায়ের দিকে আসছে। আমি ছিটকে ড্রয়িং রুমের দিকে দৌড় দিলাম, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেল। আমার ড্রয়িং রুমটা ড্রয়িং রুম নেই, ওটা এখন একটা মর্গ। সোফা, টিভি কিচ্ছু নেই, সারি সারি স্ট্রেচার রাখা, আর প্রতিটা স্ট্রেচারের সাদা চাদরে ঢাকা একটা করে লাশ। অয়ন নিজের ঘরেই নেই যেন, ও চলে গেছে কোনো এক প্যারালাল ওয়ার্ল্ডে, অথবা ওর ফ্ল্যাটটাই নরক হয়ে গেছে। অয়ন দেখল মাঝখানে স্ট্রেচারটা নড়ছে, চাদরের নিচ থেকে কেউ ওঠার চেষ্টা করছে। অয়ন জানে ওই চাদরের নিচে কে আছে। অয়ন মেইন দরজার দিকে দৌড় দিল। দরজাটা হাট করে খোলা, কিন্তু বাইরে কোনো সিঁড়ি নেই, কোনো লিফট নেই। দরজার বাইরে শুধুই অন্ধকার শূন্যতা, আর সেই শূন্যতার নিচ থেকে শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ। অয়ন দিশেহারা হয়ে আবার ঘরের ভেতরে ফিরল। ঠিক তখনই স্ট্রেচারের ওপর বসা লাশটা চাদর সরালো। এটা ইয়ামিনী নয়, এটা অয়ন নিজে। স্ট্রেচারে বসে আছে আমার নিজের লাশ, ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আমার লাশটা চোখ খুলল, আমার দিকে তাকিয়ে বলল, তুই তো সেই অ্যাক্সিডেন্টেই মারা গেছিস অয়ন, তুই কি ভুলে গেছিস? লিসেনার্স, মাথাটা কি ঘুরে গেল? অয়ন কি বেঁচে আছে, নাকি ও নিজেই মৃত, নাকি এটা ইয়ামিনীর আত্মার কোনো মগজধোলাই খালা? অয়ন যদি মরেই গিয়ে থাকে, তবে ওর আমাদের কাছে এই ইমেলটা পাঠালো কিভাবে? আর যদি বেঁচে থাকে, তবে ওর নিজের লাশ ওর সামনে বসে আছে কেন? রহস্যের জট পাকিয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে। অয়ন এখন নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান। এই নরককুণ্ড থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে, নাকি অয়নকে মেনে নিতে হবে যে সে আসলে 1 বছর আগেই মারা গেছে? আপনারা কি প্রস্তুত সত্যটা জানার জন্য, নাকি এখানেই থামিয়ে দেব? কারণ এর পরের ধাপে আমরা প্রবেশ করব এক নিষিদ্ধ জগতে, যেখানে জীবিত আর মৃতের সীমারেখা মুছে যায়। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শুনতে থাকুন ভূত এফএম, সাথে আছি আমি আর যে পায়েল। অয়ন থর থর করে কাঁপছে। তার চোখের সামনে বসে থাকা তার লাশটা হাসছে। সেই হাসিতে কোনো শব্দ নেই, কিন্তু অয়নের মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে ওর মাথায় বাড়ি মারছে। আমি চিৎকার করে বললাম, মিথ্যে, সব মিথ্যে। আমি বেঁচে আছি, আমি ব্যথা অনুভব করতে পাচ্ছি। আমি প্রমাণ করার জন্য নিজের হাতে চিমটি কাটলাম, ব্যথা পেলাম। আমি দেওয়ালের দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারলাম। দেখ, শব্দ হচ্ছে, আমি বেঁচে আছি। স্ট্রেচারে বসা আমার লাশটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর থেকে মাংস খসে পড়ছে। সে এগিয়ে এলো আমার দিকে, আমার মুখের খুব কাছে মুখ এনে বলল, তুই বেঁচে আছিস? যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে ঠান্ডা মাথায় খুন করতে পারে, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? তোর শরীর বেঁচে আছে অয়ন, কিন্তু তোর আত্মা তো সেই হাইওয়েতেই মরে গেছে। অয়ন পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। সেই লাশটা অয়নের গলা চেপে ধরল। অয়ন অনুভব করল হাতটা লোহার মতো শক্ত, দম বন্ধ হয়ে আসছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। লাশটা আমাকে ধাক্কা দিয়ে মেঝের ওপর ফেলে দিল। আর ঠিক তখনই রুমের দৃশ্যপট আবার বদলে গেল। এখন আমি আর আমার ফ্ল্যাটে নেই, আমি আবার সেই হাইওয়েতে। বৃষ্টি পড়ছে, পিচ ঢালা রাস্তায় রক্তে লাল হয়ে আছে, আর আমার পায়ের কাছে পড়ে আছে ইয়ামিনী। ওর শরীরটা চ্যাপ্টা হয়ে আছে রাস্তার সাথে। কিন্তু এবার আমি একা নই। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। তাদের সবার মুখ নেই, তারা সবাই আঙুল তুলে আমার দিকে ইশারা করছে। এটা অয়নের বিবেকের দংশন, সাইকোলজিক্যাল টর্চার। ইয়ামিনীর আত্মা অয়নকে সেই মুহূর্তটাতে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অয়ন দেখল রাস্তায় পড়ে থাকা ইয়ামিনীর লাশটা নড়ছে। ওটা হামাগুড়ি দিয়ে অয়নের পায়ের কাছে এলো, তারপর অয়নের পা জড়িয়ে ধরল। আর ইয়ামিনী বলছে, অয়ন বাবু, খুব ব্যথা করছে গো, আমাকে তোলো, আমাকে হসপিটালে নিয়ে চলো না। আমি কেঁদে ফেললাম। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম। আমি নিয়ে যাব, আমি এক্ষুনি নিয়ে যাব, আমাকে মাফ করে দিই ইয়ামিনী। আমি ওকে কোলে তোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু যেই আমি ওকে স্পর্শ করলাম, ওটা আগুন হয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল ইয়ামিনীর শরীর। আমার হাত পুড়ে যাচ্ছে, কিন্তু আমি হাত সরাতে পারছি না। ইয়ামিনী আমাকে জাপটে ধরে আছে, আর আগুনের ভেতর থেকে ওর কঙ্কালটা বেরিয়ে আসছে। সেই কঙ্কালটা আমার দিকে তাকিয়ে হাসছে। তুই আমাকে হসপিটালে নিয়ে যাসনি অয়ন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মৃত্যু দেখেছিস। তুই
তুই পুলিশ আসার আগে বাইকের তারটা পকেটে লুকিয়েছিলি, মনে নেই? লিসেনার্স, অয়নের মনে পড়ে গেল। হ্যাঁ, সে তাই করেছিল। সে ইয়ামিনীকে বাঁচানোর চেষ্টা করেনি, সে নিজের চামড়া বাঁচানোর চেষ্টা করেছিল। হঠাৎ অয়ন বাস্তবে ফিরে এলো। ও আবার নিজের ফ্ল্যাটে ড্রয়িং রুমের মেঝেতে শুয়ে আছে। ওর হাত দুটো সত্যিই লাল হয়ে আছে, যেন পুড়ে গেছে। বাইরে ঝড় থামেনি, কিন্তু এখন ঝড়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিশেছে, সাইরেনের শব্দ, পুলিশের সাইরেন। পুলিশ? পুলিশ কেন আসছে? রাকিব কি পুলিশ নিয়ে এসেছে? আমি হামাগুড়ি দিয়ে জানলার কাছে গেলাম, নিচে তাকালাম। রাস্তায় পুলিশের গাড়ি আর একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, লাল নীল বাতি জ্বলছে। আমি আশার আলো দেখলাম। পুলিশ এসেছে, ওরা আমাকে বাঁচাবে। আমি জানলা দিয়ে চিৎকার করতে চাইলাম, বাঁচাও, আমি এখানে। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি দেখলাম পুলিশরা গাড়ি থেকে নামছে। তারা গেট দিয়ে ভেতরে ঢুকছে না, তারা নিচে বাগানের দিকে যাচ্ছে। বাগানের একটা নির্দিষ্ট জায়গায় তারা টর্চ লাইট ফেলছে। সেই জায়গাটা যেখানে আমি গত সপ্তাহে নতুন করে মাটি ভরাট করেছিলাম গোলাপ গাছ লাগাবো বলে। অয়নের বুকটা ধক করে উঠল। গোলাপ গাছ নাকি অন্য কিছু? অয়ন কি শুধু বাইকের ব্রেকই ফেল করিয়েছিল, নাকি ইয়ামিনীর সাথে জড়িত আরও কোনো প্রমাণ ও ওর বাগানে পুঁতে রেখেছিল? ঠিক তখনই অয়নের ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল, দড়াম করে। করিডোর থেকে একটা হুইলচেয়ার গড়িয়ে গড়িয়ে ড্রয়িং রুমে ঢুকল। হুইলচেয়ারটা খালি, কিন্তু ওটা এসে ঠিক অয়নের সামনে থামল, এবং সেই হুইলচেয়ারের সিটে রাখা আছে অয়নের সেই ব্রেক কাটার প্লায়ার্সটা, যেটা ও দুর্ঘটনার পর লুকিয়ে ফেলেছিল, আর তার পাশে রাখা ইয়ামিনীর সেই দুমড়ে যাওয়া মোবাইলটা। ফোনটা বাজছে। অয়ন হাত বাড়ালো, রিসিভ করল। ওপাশ থেকে ইয়ামিনীর গলা, কিন্তু এবার গলাটা শান্ত, খুব শান্ত। ইয়ামিনী বলছে পুলিশরা ওটা পেয়ে গেছে অয়ন, তোর সেই ডায়েরিটা, যেটা তুই পুঁতে রেখেছিলিস, যেখানে তুই লিখেছিলিস তুই আমাকে কতটা ঘৃণা করতিস। খেলা শেষ অয়নবাবু। ডায়েরি? আমি তো ওটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োয় ইয়ামিনী বলছে এখন তোর কাছে দুটো রাস্তা আছে, হয় পুলিশের কাছে ধরা দে, সারা জীবন জেলে পচে মোর, অথবা আমার কাছে চলে আয়। আমি তোকে নিতে এসেছি, আমরা আবার একসাথে থাকব অনন্তকাল ধরে। অয়ন এখন খাদের কিনারে, একদিকে জেলের অন্ধকার কুঠুরি আর ফাঁসির দড়ি, অন্যদিকে প্রেমিকার অতৃপ্ত আত্মা আর নরক যন্ত্রণা। অয়ন দেখল ব্যালকনির দরজাটা আবার খুলে গেছে। বাইরে আর বৃষ্টি নেই, সেখানে একটা অফুরন্ত কালো গহ্বর, আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে ইয়ামিনী, হাত বাড়িয়ে ডাকছে, আয় অয়ন, চলে আয়। অয়ন সম্মোহিতের মতো উঠে দাঁড়াল। ও কি পুলিশের হাতে ধারা দেবে, নাকি ইয়ামিনীর ডাকে সাড়া দিয়ে সেই অন্ধকারে ঝাঁপ দেবে? কিন্তু গল্পের শেষটা এত সহজ নয়, কারণ পুলিশ নিচে যা পেয়েছে তা কোনো ডায়েরি নয়। তারা যা পেয়েছে তা অয়নের এই পুরো অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে দেবে। কি পেয়েছে পুলিশ, আর অয়ন আসলে কে? লিসেনার্স, আপনারা কি তৈরি শেষ এবং চূড়ান্ত ধাক্কাটার জন্য, যেখানে সব রহস্যের জট খুলবে এবং এমন এক সত্য সামনে আসবে যা শোনার পর আপনি আর আপনার পাশের মানুষটিকেও বিশ্বাস করতে পারবেন না? শুনতে থাকুন ভূত এফএম। ফিরছি শেষ বিরতির পর পঞ্চম এবং শেষ পর্ব নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং, বা বলা ভালো গুড মিডনাইট। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা পেরিয়ে গেছে, শহরের সব কোলাহল যখন একদম শান্ত, ঠিক তখনই আমি আর যে পায়েল এসে গেছি ভূত এফএমের স্টুডিও থেকে। আজকের রাতটা একটু অন্যরকম। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন কেউ ওপাশ থেকে নক করছে। ঠিক এরকমই একটা রাতে কিছু মানুষ এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয় যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করা হয়েছে সেটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটা একটা প্রেমের গল্প, একটা হারিয়ে ফেলার গল্প, আর সবশেষে একটা হাড় হিম করা ফিরে আসার গল্প। ঘটনাটা পাঠিয়েছেন ঢাকার উত্তরা থেকে অয়ন। অয়নের মেলে লেখা প্রতিটি শব্দ পড়ার সময় আমার নিজেরই হাত কাঁপছিল। আপনারা যারা একা আছেন প্লিজ ঘরের দরজাটা ভালো করে লক করে নিন, আর যারা দুর্বল হার্টের তারা এক্ষুনি রেডিওটা বন্ধ করে দিন, কারণ ইয়ামিনীর গল্প একবার শুরু হলে আপনি আর পালাতে পারবেন না। অয়ন লিখছেন, ঘটনাটা শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে। তারিখটা ছিল 13ই অগস্ট। অয়ন এবং ইয়ামিনীর সম্পর্ক ছিল 5 বছরের।
কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি ওরা ছিল একে অপরের ছায়া। ইয়ামিনী মেয়েটা ছিল খুব চনমনে, খুব প্রাণবন্ত। ওর বিশেষ একটা শখ ছিল, সেটা হলো বৃষ্টি। আকাশ কালো করে মেঘ জমলেই ইয়ামিনী অয়নকে ফোন করত। পায়েলাপু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইয়ামিনী বৃষ্টির বন্ধ পেত। ও বলতো, অয়ন দেখিস আজ বৃষ্টি হবে, চল না লং ড্রাইভে যাই। আমি বারণ করতাম, কিন্তু ওর ওই আবদারের কাছে আমি সব সময় হেরে যেতাম। কে জানতো ওই বৃষ্টি আমাদের জীবনটা তছনছ করে দেবে। সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। আমি বাইক চালাচ্ছিলাম, পেছনে ইয়ামিনী। ও আমাকে জড়িয়ে ধরে গুনগুন করে গান গাইছিল। রাস্তাটা ছিল পিচ্ছিল। হঠাৎ একটা মোড় ঘুরতেই উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া ট্রাক। অয়ন ছিটকে পড়েছিল রাস্তার একপাশে। হেলমেট থাকায় সে বেঁচে যায়, কিন্তু ইয়ামিনী, ট্রাকের চাকাটা ওর শরীরের ওপর দিয়ে চলে গিয়েছিল। অয়ন যখন জ্ঞান ফিরে পেয়ে দৌড়ে ইয়ামিনীর কাছে যায়, তখন ইয়ামিনী আর নেই। রক্তে ভেসে যাচ্ছে বৃষ্টির জল। ওর প্রিয় সাদা সালোয়ার কামিজটা লাল হয়ে গেছে। অয়ন শুধু দেখেছিল ইয়ামিনীর একটা হাত রাস্তার দিকে বাড়ানো, আর ওর চোখের মণিটা স্থির হয়ে আছে অয়নের দিকে। এরপরের গল্পটা শুধুই ডিপ্রেশনের। অয়ন নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল, কারো সাথে কথা বলতো না, ঠিকমতো খেত না। ইয়ামিনীর স্মৃতি ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ও ভাবত, কেন ও বাইকটা নিয়ে বেরোলো, কেন ও ইয়ামিনীর কথা শুনল। এই অপরাধ বোধ ওকে পাগল করে দিচ্ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় ঠিক 1 বছর পর, 13ই অগাস্ট, ইয়ামিনীর মৃত্যুবার্ষিকী। অয়ন এখন উত্তরাতে একটা ফ্ল্যাটে একা থাকে, বাবা মা থাকেন গ্রামের বাড়িতে। অয়ন চেয়েছিল শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে। ফ্ল্যাটটা বেশ বড়, 3 তলায়, নিচে একটা বাগান আছে। সেদিনও বাইরে ঠিক আজকের মতোই বৃষ্টি হচ্ছিল। অয়ন লিভিং রুমে সোফায় বসে ইয়ামিনীর একটা পুরনো ছবি দেখছিল। ঘড়িতে তখন রাত 2:15। আমি ছবির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো ঘরের টেম্পারেচারটা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। এসি চালানো ছিল না, তবুও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা অদ্ভুত হিমশীতল হাওয়া আমার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। আমি চমকে উঠে তাকালাম। জানলাগুলো তো বন্ধ, তাহলে বাতাস আসছে কোথা থেকে? আমি উঠে দাঁড়ালাম, কিচেনে গিয়ে জল খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিলাম। ঠিক তখনই গ্লাসটা আমার হাত থেকে ফসকে যায়নি। আমার মনে হলো কেউ যেন ওটা আমার হাত থেকে থাবা মেরে ফেলে দিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, বুকটা ধপধপ করছে। ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো আমি বেশি ভাবছি। নিচু হয়ে কাঁচের টুকরোগুলো তোলার চেষ্টা করলাম। তখনই নাকে একটা গন্ধ এলো, রজনীগন্ধার গন্ধ। খুব তীব্র, খুব মিষ্টি একটা গন্ধ। আমার সারা শরীর অবশ হয়ে গেল। এই পারফিউমটা ইয়ামিনী ব্যবহার করত। ওর মৃত্যুর পর আমি সব জিনিস প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে? উফ, লিসেনার্স, আপনারা ভাবতে পারছেন মাঝরাতে একা একটা ফ্ল্যাটে মৃত প্রেমিকার গায়ের গন্ধ? অয়ন কিন্তু তখনও বিশ্বাস করতে পারছিল না। ও ভাবছে এটা ওর হ্যালুসিনেশন। ও দ্রুত বেডরুমে চলে গেল, দরজাটা লক করে দিল, লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম কি আর আসে? বিছানায় শুয়ে ও সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টির তোড় বাড়ছে। হঠাৎ ও শুনতে পেল শব্দটা আসছিল ড্রয়িং রুম থেকে। খুব ধীর লয়, কেউ যেন পা টিপে টিপে হাঁটছে, আর প্রতিটা পায়ে নুপুর বাজছে। ইয়ামিনী নুপুর পড়তে খুব ভালোবাসত। ও যখন হাঁটত ঠিক এই শব্দটাই হতো। কিন্তু ও তো নেই, ও তো 1 বছর আগেই। আমি কান খাড়া করে রইলাম। শব্দটা ড্রয়িং রুম থেকে এগিয়ে আসছে করিডোরের দিকে, আমার বেডরুমের দরজার দিকে। ছম ছম ছম। আমার গলা শুকিয়ে কাঠ। আমি লেপের নিচে নিজেকে গুটিয়ে নিলাম। মনে হচ্ছিল এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। শব্দটা এসে থামল ঠিক আমার দরজার ওপাশে। অয়ন শ্বাস বন্ধ করে আছে। ওপাশ থেকে আবার নক, এবার একটু জোরে। আমি সাহস সঞ্চয় করে চিৎকার করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচ দিয়ে যে আলোটা আসছিল সেখানে একটা ছায়া পড়ল। মনে হলো কেউ একজন দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। আমি মোবাইলটা হাতে নিলাম, ভাবলাম দারোয়ানকে ফোন দেব। কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আমার হাত কেঁপে উঠল। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, নো সার্ভিস, অথচ ওয়াইফাই রাউটারটা আমার রুমেই জ্বলছে। ঠিক তখনই আমার বেডরুমের জানলায় একটা শব্দ হলো। অয়নের ফ্ল্যাটটা 3 তলায়, বাইরে কোনো ব্যালকনি নেই। তাহলে জানলার কাছে বাইরে থেকে কে আঁচড় কাটছে? অয়ন ভয়ে জমে গেল। শব্দটা বিশ্রী, অস্বস্তিকর, যেন কেউ খুব আক্রোশ নিয়ে কাজটা কাটার চেষ্টা করছে। অয়ন বিছানা থেকে নামল না। ও শুধু চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর নাম জপতে লাগল।
একসময় আঁচড়ানোর শব্দটা থামল। আবার সেই নুপুরের শব্দ। এবার শব্দটা দরজার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ড্রয়িং রুমের দিকে। অয়ন ভাবল বিপদ হয়তো কেটে গেছে। ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ও জানত না, রাতটা সবে শুরু হয়েছে। আসল খেলা এখনও বাকি। ভোর 4টে নাগাদ বৃষ্টি থামল। অয়ন সাহস করে বিছানা থেকে উঠল। ও দরজাটা খুলল। করিডর অন্ধকার। ড্রয়িং রুমের লাইটটা অফ করা ছিল, কিন্তু এখন দেখল সেটা জ্বলছে নিভছে। আমি পা টিপে টিপে ড্রয়িং রুমে গেলাম। মেঝেতে কাঁচের টুকরোগুলো তখনও পড়ে আছে, কিন্তু যেটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল সেটা হলো কাঁচের টুকরোগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার দাগ, খালি পায়ের ছাপ, আর সেই পায়ে রক্ত হেগে আছে। রক্তের ছাপগুলো ড্রয়িং রুম থেকে শুরু হয়ে কিচেন হয়ে সোজা আমার স্টোর রুমের দিকে গেছে। স্টোর রুম, যেখানে আমি ইয়ামিনীর সব পুরনো জিনিস, ওর ডায়েরি, ওর জামা কাপড়, ওর গিফটগুলো একটা ট্রাঙ্কে ভরে রেখেছিলাম। আমি কি স্টোর রুমের দিকে যাব? আমার মন বলছিল, না অয়ন, যেও না। কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানছিল। আমি কম্পিত পারে স্টোর রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা ভেজানো। আমি আলতো করে ধাক্কা দিলাম। স্টোর রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অয়ন মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালালো। আলোর রেখাটা গিয়ে পড়ল সেই পুরনো ট্রাঙ্কটার ওপর। ট্রাঙ্কটা খোলা, আর ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আছে একটা লাল ওড়না, ইয়ামিনীর ওড়না। অয়ন ধীর পায়ে এগিয়ে গেল। ট্রাঙ্কের কাছে গিয়ে দেখল ওড়নাটা ভিজে চুপচুপে, যেন এইমাত্র কেউ বৃষ্টি থেকে ভিজে এসে ওটা এখানে রেখেছে। অয়ন হাত দিয়ে ওড়নাটা ধরল, বরফের মতো ঠান্ডা। ঠিক তখনই অয়নের কানের ঠিক পেছনে, খুব কাছে, একটা পরিচিত গলার স্বর শোনা গেল। আমি ছিটকে সরে গেলাম। ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি ঘরের কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অন্ধকারে হাতড়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, বাঁচাও, কেউ আছো? কিন্তু কেউ শুনল না। হঠাৎ আমি দেখলাম অন্ধকারে দুটো জলজলে চোখ আমার দিকে এগিয়ে আসছে, সাথে সেই রজনীগন্ধার গন্ধটা আরও তীব্র হচ্ছে, দম বন্ধ হয়ে আসার মতো গন্ধ। সেই স্টোর রুমে অয়ন আটকা পড়ে গেল। আর সেই রাতে, সেই বন্ধ ঘরে অয়ন যা দেখেছিল তা শোনার জন্য আপনাদের কলিজা শক্ত করতে হবে। কারণ ইয়ামিনী শুধু ফিরে আসেনি, ও সাথে করে নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সেই রাতে স্টোর রুমে কী হয়েছিল? অয়ন কি সেই ছায়ার হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি ইয়ামিনীর আত্মা তাকে গ্রাস করে নিয়েছিল? জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ এটা তো কেবল শুরু, অয়নের নরক যন্ত্রণার প্রথম রাত। লিসেনার্স, আপনারা শুনছেন ভূত এফএম। আমি আরজে পায়েল। অয়নের এই লোমহর্ষক অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আমি ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত নিজের ছায়াকেও বিশ্বাস করবেন না, কারণ ছায়াও মাঝে মাঝে জীবন্ত হয়ে ওঠে। অয়ন স্টোর রুমে আটকা পড়েছে, ফ্ল্যাশলাইটটা হাত থেকে পড়ে গেছে, আর অন্ধকারের ভেতর থেকে ইয়ামিনীর গলা ভেসে আসছে। অয়ন লিখছে, সেই মুহূর্তটা বর্ণনা করার ভাষা ওর জানা নেই। মানুষ যখন চরম ভয় পায় তখন নাকি তার গলা দিয়ে আওয়াজ বের হয় না। অয়নেরও তাই হলো। ও দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ওর মনে হলো সারা শরীর অবশ হয়ে আসছে। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শুনতে পাচ্ছিলাম। ট্রাঙ্কটার দিক থেকে শব্দটা আমার দিকে এগিয়ে আসছে, যেন কেউ ভিজে শরীরে মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। সেই রজনীগন্ধার গন্ধটা এখন আর মিষ্টি নেই, তার সাথে মিশেছে একটা পচা ভ্যাপসা গন্ধ, যেমনটা পুরনো কবরে থাকে। আমি বিড়বিড় করে বললাম, ইয়ামিনী, আমাকে মাফ করে দে, আমি চাইনি, আমি সত্যিই চাইনি তুই মারা যাস। হঠাৎ শব্দটা থেমে গেল, ঠিক আমার পায়ের কাছে। আমি অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার গোড়ালিটা স্পর্শ করল। হাতটা এত ঠান্ডা যে মনে হলো আগুনের ছ্যাঁকা লাগলো। অয়ন আর সহ্য করতে পারল না। ওর চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ও ওখানেই জ্ঞান হারালো। যখন অয়নের জ্ঞান ফিরল তখন সকাল। জানলা দিয়ে রোদ এসে মুখে পড়েছে। আমি চোখ মেললাম। আমি স্টোর রুমের মেঝেতে শুয়ে আছি। ট্রাঙ্কটা খোলা, কিন্তু ভেতরে সেই ভেজা ওড়নাটা নেই। সব স্বাভাবিক। আমি ভাবলাম হয়তো কাল রাতে আমি স্বপ্ন দেখেছি,
হয়তো ডিপ্রেশনের ওষুধগুলোর সাইড এফেক্ট। আমি শরীর ঝেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আমার ভুল ভাঙল। আমি দেখলাম আমার ডান পায়ের গোড়ালিতে 5টা আঙুলের স্পষ্ট দাগ কালশিটে পড়ে গেছে। দাগগুলো নীলচে হয়ে আছে, যেন কোনো মরা মানুষের হাত আমাকে খামচে ধরেছিল। আমি শিউরে উঠলাম। তার মানে ওটা স্বপ্ন ছিল না, ইয়ামিনী সত্যিই এসেছিল। সেদিন সারা দিন আমি আর ওই ঘরে থাকতে পারলাম না। আমি বাসা থেকে বেরিয়ে একটা কফি শপে গিয়ে বসে রইলাম। আমার এক বন্ধু রাকিবকে ফোন করলাম। রাকিব সব শুনে বলল, তুই আজই আমার বাসায় চলে আয়, একা থাকিস না। আমি রাজি হলাম। বিকেলে বাসায় ফিরে ব্যাগ গোছাতে শুরু করলাম। ইচ্ছে ছিল সন্ধ্যার আগেই বেরিয়ে যাব, কিন্তু ভাগ্য বোধহয় আমার সাথে মশকরা করছিল। আমি যখন ব্যাগ গোছাচ্ছি তখন আকাশ কালো করে আবার মেঘ জমে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। অয়ন আটকে গেল। রাস্তায় জল জমে গেছে, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। রাকিব বলল, চিন্তা করিস না, তুই দরজা লক করে থাক, আমি সকালে গিয়ে তোকে নিয়ে আসব। রাত নামল, সেই অভিশপ্ত রাত। অয়ন এবার আর ভুল করল না। ও ড্রয়িং রুম, কিচেন সব লাইট জ্বালিয়ে রাখল। টিভিতে জোরে ভলিউম দিয়ে খবর ছেড়ে রাখল, যাতে নিস্তব্ধতা ওকে গ্রাস না করতে পারে। রাত 11টা। অয়নের ফোনটা বেজে উঠল। আমি চমকে উঠলাম। এত রাতে কে ফোন করবে? রাকিব হবে হয়তো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হাত থেকে ফোনটা পড়ে যেতে ধরল। কলার আইডিতে নাম ভাসছে, ইয়ামিনী মাই লাভ। লিসেনার্স, ইয়ামিনীর ফোনটা দুর্ঘটনার সময় চুরমার হয়ে গিয়েছিল। সিম কার্ডটাও নষ্ট হয়ে গিয়েছিল। পুলিশ সেটা অয়নকে ফেরত দিয়েছিল, আর অয়ন সেটা নিজের কাছে রেখে দিয়েছিল স্মৃতি হিসেবে। সেই সিমটা এখন অয়নের ড্রয়ারে রাখা একটা ভাঙা ফোনের ভেতর। তাহলে কলটা আসছে কোথা থেকে? অয়ন ফোনটা ধরল না। রিং হতে হতে কেটে গেল। আবার রিং, আবার টানা 7 বার কল এলো। অয়ন ভয়ে ফোনের দিকে পাকিয়ে বসে আছে। 8 বারের বার অয়নের মনে হলো, এটা কি হ্যাকার, নাকি সত্যিই ইয়ামিনী কিছু বলতে চায়? অয়ন কাঁপা কাঁপা হাতে রিসিভ বাটনটা স্লাইড করল, কানে ফোনটা লাগালো। আমি হ্যালো বললাম, কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ আর আর মাটি খোঁড়ার শব্দ। ঝপাত ঝপাত, যেন কেউ কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি, কেন এমন করছেন? ওপাশ থেকে একটা যান্ত্রিক গলার স্বর ভেসে এলো, ভিডিও কলটা রিসিভ কর অয়ন, আমাকে দেখবি না। সাথে সাথে কলটা কেটে গেল, আর ঠিক 3 সেকেন্ড পর হোয়াটসঅ্যাপে ভিডিও কল এলো। নাম সেই একই, ইয়ামিনী মাই লাভ। আপনারা কি কল্পনা করতে পারছেন অয়নের মানসিক অবস্থা? ও জানে এটা অসম্ভব, তবুও মন্ত্রমুগ্ধের মতো ভিডিও কলটা রিসিভ করল। স্ক্রিনটা প্রথমে অন্ধকার ছিল, তারপর ধীরে ধীরে আলো ফুটল। আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ক্যামেরাটা ধরা হয়েছে মাটির খুব কাছ থেকে। ভেজা ঘাস দেখা যাচ্ছে, একটা সাদা পাথরের ফলক, তাতে লেখা ইয়ামিনী আহমেদ। এটা আজিমপুর কবরস্থান। আমি চিনি এই জায়গাটা। ক্যামেরাটা ধীরে ধীরে নড়ছে। কেউ একজন ফোনটা হাতে নিয়ে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, প্লিজ এসব করবেন না, প্লিজ। কিন্তু ক্যামেরাটা থামল না। ওটা সোজা মাটির দিকে ফোকাস করল। কবরের মাটিটা কাঁচা, যেন কেউ এইমাত্র ওটা খুঁড়েছে। গর্তের ভেতরটা দেখা যাচ্ছে, আর সেই গর্তের ভেতর একটা হাত, পচা গলে যাওয়া একটা হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। আর সেই হাতে আমার দেওয়া এনগেজমেন্ট রিংটা চকচক করছে। অয়ন ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ও সোফায় কুঁকড়ে বসে পড়ল। ও বুঝতে পারছে না এটা সত্যি নাকি কোনো ভিডিও এফেক্ট, কিন্তু সেই রিংটা, ওটা তো অয়ন নিজের হাতেই ইয়ামিনীকে পরিয়ে দিয়েছিল। দাফনের সময়ও ওটা খোলা হয়নি। ঠিক তখনই অয়নের ফ্ল্যাটের মেন দরজায় কেউ ধাক্কা দিল। দরজার ওপাশ থেকে রাকিবের গলা শুনলাম, অয়ন অয়ন, দরজা খোল, আমি রাকিব। আমি যেন প্রাণ ফিরে পেলাম। যাক, রাকিব এসেছে। আমি দৌড়ে গেলাম দরজার দিকে, কিন্তু দরজা খোলার ঠিক আগ মুহূর্তে আমি থমকে গেলাম। রাকিব তো বলেছিল ও সকালে আসবে। রাস্তায় হাঁটু সমান জল, এত রাতেও এলো কিভাবে? আর রাকিবের গলার স্বরটা, ওটা কি একটু অন্যরকম শোনাচ্ছে না? একটু বেশি যান্ত্রিক। অরণ ছিটকে সরে এলো দরজা থেকে। ওটা রাকিব নয়,
ওটা অন্য কিছু। ঠিক সেই মুহূর্তে পুরো ফ্ল্যাটের ইলেকট্রিসিটি চলে গেল। লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার। শুধু জানলার বাইরে বিদ্যুৎ চমকের আলোয় অয়ন দেখল ওর ব্যালকনির কাঁচের দরজার ওপাশে বৃষ্টির মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা সালোয়ার কামিজ, ভিজে শরীরে দাঁড়িয়ে আছে ইয়ামিনী। আর ওর হাতে অয়নের সেই চুরমার হয়ে যাওয়া ফোনটা। ইয়ামিনী কাচের দরজায় একটা হাত রাখল, তারপর ধীরে ধীরে মুখটা তুলল। ওর মুখটা, পায়লাপু, ওর মুখটা ছিল না। যেখানে মুখ থাকার কথা সেখানে শুধুই মাংসের দলা আর দুটো গর্ত, যেখানে একসময় ওর মায়াবী চোখ ছিল। সেই মাংসপিণ্ডটা নড়ে উঠল। আমি কাঁচের এপাশ থেকেও স্পষ্ট শুনতে পেলাম ও কি বলছে। দরজাটা খোল অয়ন, আমার খুব শীত করছে। অয়ন কি দরজা খুলবে নাকি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করবে? কিন্তু পালাবেই বা কোথায়? পুরো বাড়িটাই এখন ইয়ামিনীর দখলে। আর সবথেকে বড় কথা, অয়ন তখনও জানে না ইয়ামিনী একা আসেনি। ওর সাথে এসেছে এমন কিছু যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কি হতে যাচ্ছে অয়নের সাথে? সেই রাতে কি অয়ন বেঁচে ছিল, নাকি সকালের আলো দেখার আগেই সব শেষ হয়ে গিয়েছিল? জানতে হলে শুনতে থাকুন ভূত এফএম। ফিরছি ছোট্ট একটা বিরতির পর তৃতীয় পর্ব নিয়ে। কোথাও যাবেন না। অয়ন কাচের দরজার সামনে থেকে পিছিয়ে এলো। ওর পা চলছে না, ভয়ে অবশ হয়ে গেছে। ব্যালকনির ওপাশে যে দাঁড়িয়ে আছে সে মানুষ হতে পারে না। বৃষ্টির জলে তার শরীর ভিজে একাকার, কিন্তু তার সাদা জামাটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে অন্ধকারে। অয়ন দেখল সেই মুখহীন মাংসপিণ্ডটা কাচের ওপর তার কপালটা ঠেকিয়ে রেখেছে। পায়লাপু, আমি জানতাম ওটা ইয়ামিনী নয়, আবার মনে হচ্ছিল ওটাই ইয়ামিনী। দুর্ঘটনার দিন ওর মুখটা ঠিক এভাবেই থেতলে গিয়েছিল। ট্রাকের চাকাটা ওর মুখের ওপর দিয়ে দীর্ঘশ্বাস। আমি সেই দৃশ্যটা ভুলতে চেয়েছিলাম, কিন্তু আজ সেই দৃশ্যটাই আমার ব্যালকনিতে দাঁড়িয়ে। হঠাৎ মেন দরজার ওপাশ থেকে রাকিবের গলাটা বদলে গেল। এতক্ষণ সে স্বাভাবিক গলায় ডাকছিল, এবার সে গলার স্বরটা পাল্টে ফেলল। ওটা আর মানুষের গলা নেই, ওটা যেন অনেকগুলো মানুষের আর্তনাদ একসঙ্গে মিশিয়ে তৈরি করা একটা যান্ত্রিক আওয়াজ। অলন চমকে উঠল। পুলিশকে মিথ্যা? অয়ন কি লুকিয়েছিল? অয়ন দৌড়ে কিচেনের দিকে গেল। ওর মনে হলো এখান থেকে পালানোর একমাত্র রাস্তা হলো কিচেনের ছোট জানলাটা। ও কিচেনের ড্রয়ের থেকে একটা বড় ছুরি বের করল। হাত কাঁপছে, ও জানলার দিকে এগোতে যাবে। ঠিক তখনই কিচেনের বেসিনে জলের কলটা নিজে থেকে খুলে গেল। আমি কলটার দিকে তাকালাম। বেসিন থেকে জল উপচে পড়ছে, কিন্তু জলের রংটা স্বচ্ছ নয়, ওটা লাল। ঘন কালচে লাল রক্ত বেসিন থেকে উপচে ফ্লোরে পড়ছে, আর সেই রক্তের মধ্যে কিলবিল করছে ছোট ছোট পোকা। আমি বমি আটকে রাখতে পারলাম না। পিছিয়ে আসতে গিয়ে স্লিপ কাটলাম। ধপাস করে পড়ে গেলাম কিচেনের মেঝেতে। আর ঠিক তখনই সারা বাড়ি কাঁপিয়ে একটা বিকট শব্দ হলো। ড্রয়িং রুমের ব্যালকনির দরজাটা ভেঙে পড়েছে। ঝড়ো বাতাস আর বৃষ্টির জল হু হু করে ঘরের ভেতর ঢুকছে। কিন্তু বাতাসের সাথে আর কেউ কি ঢুকেছে? অয়ন কিচেনের মেঝেতে পড়ে আছে। ও শুনতে পেল ড্রয়িং রুমে কাঁচের টুকরোর ওপর দিয়ে কেউ হাঁটছে। আমি শ্বাস বন্ধ করে কিচেনের স্ল্যাবের আড়ালে লুকালাম। আমি দেখতে পাচ্ছি না কে এসেছে, কিন্তু সেই পচা মাংস আর রজনীগন্ধার গন্ধটা এখন এতটাই তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছে। আগন্তুকটা কিচেনের দরজার সামনে এসে থামল। আমি দেওয়ালের সাথে মিশে আছি। ছায়াটা কিচেনের ফ্লোরে পড়ল। একটা লম্বা এলোমেলো চুলের ছায়া, হাতে কিছু একটা ঝুলছে। আগন্তুকটা কথা বলল। এবার আর যান্ত্রিক গলা নয়, এটা হুবহু ইয়ামিনীর গলা, সেই মিষ্টি অভিমানী সুর। অয়ন বাবু, তুমি কি লুকোচ্ছ? আমরা তো লুকোচুরি খেলছি না, আজ তো আমাদের অ্যানিভার্সারি। অয়নের রক্ত হিম হয়ে গেল। এই ডাকনাম অয়নবাবু, এটা শুধু ইয়ামিনীই ডাকত, একান্ত ব্যক্তিগত মুহূর্তে। অন্য কেউ এটা জানার কথা নয়। অয়ন আর সহ্য করতে পারল না। ও ছুরিটা শক্ত করে ধরে চিৎকার করে উঠে দাঁড়ালো, সামনে আসবি না, আমি মেরে ফেলব। কিন্তু অয়ন যাকে দেখল তার জন্য ও প্রস্তুত ছিল না। কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে ইয়ামিনী, কিন্তু সে একা নয়, তার গলায় একটা দড়ি বাঁধা। দড়িটা ওপরের দিকে, মানে সিলিংয়ের দিকে উঠে গেছে, কিন্তু সেখানে কোনো হুক নেই। দড়িটা শূন্যে ভেসে আছে। আর ইয়ামিনী, তার পা দুটো মাটির ওপর ভাসছে। ও যেন ফাঁসির মঞ্চে ঝুলছে, কিন্তু হাঁটছে। ওর জিভটা বেরিয়ে আছে, চোখ দুটো কটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। মারবি?
আমাকে আবার মারবি? একবার তো মেরেছিস, ট্রাকের নিচে ফেলে দিয়েছিস। ওটা কি যথেষ্ট ছিল না? আমি চিৎকার করে বললাম, আমি তোকে মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। ছায়াটা হাসল, একটা শুকনো হাড় হিম করা হাসি। অ্যাক্সিডেন্ট? সত্যিই কি তাই অয়ন? বাইকের ব্রেকটা কি এমনি এমনি ফেল করেছিল, নাকি তুই আগের রাতে গ্যারেজে গিয়ে তারটা কেটে রেখেছিলি? লিসেনার্স, গল্পের মোড় এখন 180 ডিগ্রি ঘুরে গেল। এতক্ষণ আমরা জানতাম এটা একটা দুর্ঘটনা, কিন্তু আত্মা যা বলছে তা যদি সত্যি হয়, তবে অয়ন কোনো প্রেমিক নয়, সে একজন খুনি। অয়ন পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল, ওর হাত থেকে ছুরিটা পড়ে গেল। ওর মনে পড়ে গেল সেই রাতের কথা। হ্যাঁ, ইয়ামিনী অন্য কারো সাথে চ্যাট করছিল। অয়নের সন্দেহ হয়েছিল। জ্যালেসি, পাগলের মতো জ্যালেসি থেকে ও কি সত্যি ব্রেক তারটা একটু আলগা করে দিয়েছিল? ও শুধু ভয় দেখাতে চেয়েছিল, মেরে ফেলতে চায়নি। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, বিশ্বাস করি ইয়ামিনী। ইয়ামিনী ঝুলন্ত শরীরটা হঠাৎ করে তীব্র গতিতে আমার দিকে ভেসে এলো। ও আমার একদম মুখের সামনে এসে থামল। ওর পচা গলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ও আমার গালটা ওর ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করল। তুই আমাকে ভয় দেখাতে চেয়েছিলি, আর আমি মরে গেলাম। এখন আমি তোকে ভয় দেখাবো, কিন্তু তুই মরবি না অয়ন। মৃত্যু এত সহজ না, তুই প্রতি রাতে মরবি। হঠাৎ কিচেনের লাইটটা দপ করে জ্বলে উঠল। আমি দেখলাম ইয়ামিনীর শরীরটা গলে যাচ্ছে, মোমের মতো গলে গলে কালো পিচ্ছিল তরল হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর সেই তরলটা সাপের মতো এঁকে বেঁকে আমার পায়ের দিকে আসছে। আমি ছিটকে ড্রয়িং রুমের দিকে দৌড় দিলাম, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেল। আমার ড্রয়িং রুমটা ড্রয়িং রুম নেই, ওটা এখন একটা মর্গ। সোফা, টিভি কিচ্ছু নেই, সারি সারি স্ট্রেচার রাখা, আর প্রতিটা স্ট্রেচারের সাদা চাদরে ঢাকা একটা করে লাশ। অয়ন নিজের ঘরেই নেই যেন, ও চলে গেছে কোনো এক প্যারালাল ওয়ার্ল্ডে, অথবা ওর ফ্ল্যাটটাই নরক হয়ে গেছে। অয়ন দেখল মাঝখানে স্ট্রেচারটা নড়ছে, চাদরের নিচ থেকে কেউ ওঠার চেষ্টা করছে। অয়ন জানে ওই চাদরের নিচে কে আছে। অয়ন মেইন দরজার দিকে দৌড় দিল। দরজাটা হাট করে খোলা, কিন্তু বাইরে কোনো সিঁড়ি নেই, কোনো লিফট নেই। দরজার বাইরে শুধুই অন্ধকার শূন্যতা, আর সেই শূন্যতার নিচ থেকে শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ। অয়ন দিশেহারা হয়ে আবার ঘরের ভেতরে ফিরল। ঠিক তখনই স্ট্রেচারের ওপর বসা লাশটা চাদর সরালো। এটা ইয়ামিনী নয়, এটা অয়ন নিজে। স্ট্রেচারে বসে আছে আমার নিজের লাশ, ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আমার লাশটা চোখ খুলল, আমার দিকে তাকিয়ে বলল, তুই তো সেই অ্যাক্সিডেন্টেই মারা গেছিস অয়ন, তুই কি ভুলে গেছিস? লিসেনার্স, মাথাটা কি ঘুরে গেল? অয়ন কি বেঁচে আছে, নাকি ও নিজেই মৃত, নাকি এটা ইয়ামিনীর আত্মার কোনো মগজধোলাই খালা? অয়ন যদি মরেই গিয়ে থাকে, তবে ওর আমাদের কাছে এই ইমেলটা পাঠালো কিভাবে? আর যদি বেঁচে থাকে, তবে ওর নিজের লাশ ওর সামনে বসে আছে কেন? রহস্যের জট পাকিয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে। অয়ন এখন নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান। এই নরককুণ্ড থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে, নাকি অয়নকে মেনে নিতে হবে যে সে আসলে 1 বছর আগেই মারা গেছে? আপনারা কি প্রস্তুত সত্যটা জানার জন্য, নাকি এখানেই থামিয়ে দেব? কারণ এর পরের ধাপে আমরা প্রবেশ করব এক নিষিদ্ধ জগতে, যেখানে জীবিত আর মৃতের সীমারেখা মুছে যায়। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শুনতে থাকুন ভূত FM, সাথে আছি আমি আর যে পায়েল। অয়ন থর থর করে কাঁপছে। তার চোখের সামনে বসে থাকা তার লাশটা হাসছে। সেই হাসিতে কোনো শব্দ নেই, কিন্তু অয়নের মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে ওর মাথায় বাড়ি মারছে। আমি চিৎকার করে বললাম, মিথ্যে, সব মিথ্যে। আমি বেঁচে আছি, আমি ব্যথা অনুভব করতে পাচ্ছি। আমি প্রমাণ করার জন্য নিজের হাতে চিমটি কাটলাম, ব্যথা পেলাম। আমি দেওয়ালের দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারলাম। দেখ, শব্দ হচ্ছে, আমি বেঁচে আছি। স্ট্রেচারে বসা আমার লাশটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর থেকে মাংস খসে পড়ছে। সে এগিয়ে এলো আমার দিকে, আমার মুখের খুব কাছে মুখ এনে বলল, তুই বেঁচে আছিস? যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে ঠান্ডা মাথায় খুন করতে পারে, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? তোর শরীর বেঁচে আছে অয়ন, কিন্তু তোর আত্মা তো সেই হাইওয়েতেই মরে গেছে। অয়ন পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। সেই লাশটা অয়নের গলা চেপে ধরল। অয়ন অনুভব করল হাতটা লোহার মতো শক্ত, দম বন্ধ হয়ে আসছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। লাশটা আমাকে ধাক্কা দিয়ে মেঝের ওপর ফেলে দিল। আর ঠিক তখনই রুমের দৃশ্যপট আবার বদলে গেল। এখন আমি আর আমার ফ্ল্যাটে নেই, আমি আবার সেই হাইওয়েতে। বৃষ্টি পড়ছে,
পিচ ঢালা রাস্তায় রক্তে লাল হয়ে আছে, আর আমার পায়ের কাছে পড়ে আছে ইয়ামিনী। ওর শরীরটা চ্যাপ্টা হয়ে আছে রাস্তার সাথে। কিন্তু এবার আমি একা নই। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। তাদের সবার মুখ নেই, তারা সবাই আঙুল তুলে আমার দিকে ইশারা করছে। এটা অয়নের বিবেকের দংশন, সাইকোলজিক্যাল টর্চার। ইয়ামিনীর আত্মা অয়নকে সেই মুহূর্তটাতে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অয়ন দেখল রাস্তায় পড়ে থাকা ইয়ামিনীর লাশটা নড়ছে। ওটা হামাগুড়ি দিয়ে অয়নের পায়ের কাছে এলো, তারপর অয়নের পা জড়িয়ে ধরল।